আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ক্লাসটা হচ্ছে ম্যাথ লাইভ ব্যাচের 3rd ক্লাস, তাই না? এখন এই আজকের ক্লাসটাতে আমরা মূলত ১ম এই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 1 এর জি নাম্বারটা সলভ করি। তো এখন এই জি নাম্বারটার ক্ষেত্রে প্রশ্নটা কি বলছে দেখে নিই। প্রশ্নটা বলা হয়েছে যে ইউ আদিবেগে এবং এফ ত্বরণে। তার মানে এখানেও কি বলা হয়েছে? এখানেও তোমার হচ্ছে গিয়ে ওই ত্বরণের মানটাকে এফ বলে দিছে। এ আমরা দিয়ে করি, এই ম্যাথটাতেও এফ করে দিছি। তারপরে বলছে এফ ত্বরণে সরলরেখা চলমান কোন বস্তু টি সময় অন্তে, টি সময় অন্তে মানে হচ্ছে টি সময় শেষে, অন্ত মানে শেষ, এই কারণে অন্তে মানে শেষে দাঁড়ায়। তারপরে টি সময় অন্তে এস দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, ওর দূরত্বের ব্যাপারটা বলে দিছে যে কত দূরত্ব অতিক্রম করছে। আর এর অন্তবেগ যদি ভি হয় তাহলে দেখাইতে হবে যে অন্তবেগ মানে শেষ বেগ আর কি। শেষ বেগ যদি ভি হয় তাহলে দেখাইতে হবে যে ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 2s বাই f t স্কয়ার। আমাদের এখানে অঙ্কটার বিশেষত্ব হচ্ছে এটা যে এইখানে দেখো আমাদের কিন্তু এই যে পাঁচটা রাশি, যে পাঁচটা রাশি দিয়ে আমরা ফর্মুলা করে করি, s u v a t সুয়াদ বলছিলাম। তো এইখানকার কিন্তু পাঁচটা জিনিসই এখানে আনতে বলছে এবং আছে। আর এখানে বামে কি আছে দেখো, বামে আছে ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ, আর ডান পাশে দাঁড়াচ্ছে 2s f t স্কয়ার, এরকম ব্যাপারগুলো রাখছে। এখন এইটার ক্ষেত্রে এই ব্যাপারগুলোর কিন্তু বিভিন্ন রকম সলিউশন হতে পারে। তো এখন দেখি আমরা কিভাবে আগাইতে পারি। v প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ থেকে আমাদের যেতে হবে 2s বাই f t স্কয়ার। এখানে সামান্য একটা টেন্ডেন্সি আমরা রাখতে পারি যে যখন আমরা ভি প্লাস ইউ বা ভি মাইনাস ইউ নিয়ে কাজ করতেছি তখন যাতে ডান পাশে আমাদের এই জিনিসগুলো থাকে, অর্থাৎ এস এফ টি, এই সংক্রান্ত ব্যাপারগুলো দিয়ে যাতে আমরা আনতে পারি। কিন্তু আগাই, তাহলে দেখো আমাদের যে সূত্রগুলো আছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার, তারপরে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এবং এস ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এই যে এই চারটা ফর্মুলা, এগুলোর দিকে তাকাইলে আমাদের জাস্ট জিনিসটা হয়ে যাবে। কিভাবে? দেখো তোমার এখানে এই যে লেফট সাইডে ভি প্লাস ইউ বাই ভি মাইনাস ইউ আছে। এখন তোমাকে কি খুঁজতে হবে? খুঁজতে হবে ভি প্লাস ইউ বা ভি মাইনাস ইউ এই সংক্রান্ত ব্যাপার স্যাপার আমি সূত্রে কোথায় পাবো। সিম্পলি জাস্ট সূত্র থেকে খুঁজবা, খুঁজে এনে এখানে ইনপুট দিলেই হয়ে যাবে। দেখো তাহলে ভি প্লাস ইউ কোথায় আছে দেখো তো। ভি প্লাস ইউ ডাইরেক্ট আছে কোথায়, এই যে এই ফর্মুলাটা। ভি প্লাস ইউ কিন্তু একদম সরাসরি চলে আসতেছে এখান থেকে। তাহলে এক কাজ করি, আমরা ভি প্লাস ইউ এর মানটা এখান থেকে নিয়ে ওখানে বসাই দিই। ভি প্লাস ইউ এর মান কি দাঁড়াবে এখানে, এখান থেকে যদি আমরা পক্ষান্তর করি আর আড়ি গুণ করি তাহলে আলটিমেটলি এখানে দাঁড়াবে ভি প্লাস ইউ এর মানটা 2s বাই টি। ঠিক আছে, তাহলে আমরা এখন এর মানটা বসাই দিব 2s বাই টি। আর নিচে দাঁড়াচ্ছে কি ভি মাইনাস ইউ। এই জিনিসটা কোথা থেকে আনা যায় দেখো, দেখো এই জিনিসটা আনা যায় আমার হলো গিয়া এই যে এখান থেকে, এটা থেকে আনা যায় না। দেখো ভি ইজ ইকুয়াল টু কি ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে কি তুমি এই ইউটাকে যদি বামে নিয়ে আসো তাহলে কি হবে, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে এটি। এখন কথা হচ্ছে এইখানে তো আমরা এর জায়গায় কি লিখবো, এফ লিখবো। কেন বলো দেখি, এই যে প্রশ্নে বলে দিছে এর জায়গায় এফ লিখতে, তাহলে এর জায়গায় জাস্ট সিম্পলি এফ লিখে দিলাম, তাহলে লিখে দিলাম এফ টি। এই তো হয়ে গেল। দেখো এখানে তাহলে 2s বাই টি ইনটু 1 বাই এফ টি, তাহলে আলটিমেটলি আমাদের 2s বাই এফ টি স্কয়ার এই জিনিসটা চলে আসলো, রাইট সাইড আমাদের চলে আসছে। এই তো, এইটাই ছিল আমাদের সিম্পল ব্রেন স্টর্মিং এর একটা কোশ্চেন। এইটা গেল। এরপরে আমরা এখন সামনে আগাবো। সামনের কোশ্চেনে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের আগে যা পড়ছি তার সাথে সম্পর্কিত একটা ব্যাপার। দেখি তোমরা এইটার সাথে আমরা জিনিসটা কম্প্যাটিবল করতে পারি কিনা। তাহলে দেখো এইবার এখন এখন এইটা কোশ্চেনে দেখো এখানে কি আমি দুইটা কোশ্চেন আছে। সেটা কি কি, একটা হচ্ছে এক্সাম্পল 2, এই উদাহরণ 2 এর ম্যাথটা আমরা কিন্তু গত ক্লাসের শেষে করে ফেলছিলাম। আর আরেকটা হচ্ছে 1 এর এইচ নাম। সেই প্রশ্নটা কি বলা হয়েছে, একটা কোণা এফ সুষম ত্বরণে চলে ধারাবাহিকভাবে টি এবং টি এর সময় সমান দূরত্ব ডি অতিক্রম করে এবং প্রমাণ করতে হবে যে এই জিনিসটা। এখন এই দুইটা ব্যাপারের মাঝে আসলে সিমিলারিটি আছে। কিভাবে দেখি আমরা। প্রথম কোশ্চেনটা যেটা আমরা গতকালকে সলভ করে ফেলছি, সেই জিনিসটার দিকে একটু যদি ভিজুয়ালাইজেশন করি তাহলে কিরকম দাঁড়াবে। একটা বস্তু কণা এফ সুষম ত্বরণে একটা সরলরেখা বরাবর চলে টি সময় এস দূরত্ব। আচ্ছা, তাহলে বলছে যে টি সময় এস দূরত্ব গেছে আর পরবর্তী টি ড্যাশ সময়ে এস ড্যাশ দূরত্ব গেছে। তাহলে পরবর্তী টি ড্যাশ সময় আমরা দিলাম এস ড্যাশ দূরত্ব। এরপর এখান থেকে আমরা দেখাইতে বলছিল যে এফ এর মান অর্থাৎ ত্বরণের মানটা 2 ইনটু এস ড্যাশ বাই টি ড্যাশ মাইনাস এস বাই টি বাই টি প্লাস টি ড্যাশ। এখন এই জিনিসটা আমরা গতকালকে নিয়ে আসছিলাম এবং এই জিনিসটা নিয়ে
বিস্তারিত আলোচনা করছিলাম যে এই জিনিসটা অ্যাপ্রোচ আমাদের কিরকম হবে, আমরা যে অ্যাপ্রোচটা নিব সেটা কেন এরকম নিলাম, কারণটা কি, থিওরিটিক্যাল ম্যাথে আসার ক্ষেত্রে নিউমেরিক্যাল ম্যাথের সাথে ডিফারেন্স কি, এই সবগুলো ব্যাপার কিন্তু আমরা গতকালকে আলোচনা করছি এই ম্যাথ সলভ করতে গিয়ে। এইবার দেখো, এবার এই প্রশ্নটা ভিজুয়ালাইজেশনে দেখো তো নিচেরটা, এখানে তাহলে কি আসে দেখো, এখানে বলা হয়েছে একটা কণা এফ সুষম ত্বরণে গেল, ধারাবাহিক টি এবং টি ড্যাশ সময়ে সমান দূরত্ব ডি অতিক্রম করে। এই ব্যাপারটা একটু আমরা ভালোভাবে বুঝি। কি বলছে, ধারাবাহিক টি এবং টি ড্যাশ সময়, তার মানে দুইটা ফেজ আছে যেখানে সময় কালটা হলো টি এবং টি ড্যাশ, টি এবং টি ড্যাশ, আর সমান দূরত্ব ডি অতিক্রম করছে। আচ্ছা, তাহলে এইখানেও ডি দূরত্ব অতিক্রম করছে, এইখানেও ডি দূরত্বই অতিক্রম করছে। বোঝার চেষ্টা করো কি হলো ব্যাপারটা, টি আর টি ড্যাশ দুইটা ধারাবাহিক সময়কাল বা ডিউরেশন, এই যে একটা, এই যে আরেকটা লিখে ফেলছি। এখন এই দুইটা সময় সমান দূরত্ব ডি এবং ডি গেছে। এইখান থেকে আমাদেরকে প্রমাণ করতে বলছে যে কি f is equal to 2d t minus t dash by t t dash t plus t dash। এখন এইখানে তোমরা দেখো এই দুইটা ম্যাথের কিন্তু ভিজুয়ালাইজেশনে আমরা তেমন কোনো ডিফারেন্স দেখতেই পাচ্ছি না। একদম প্রায় কিন্তু সব সেমই আছে। কি বলো দেখি, এখানেও যা এখানেও তাই, এই যে টি টি ড্যাশ এস এস ড্যাশ, এখানেও টি টি ড্যাশ, জাস্ট ডি আর ডি করেছে, মানে কি এই এস আর এস ড্যাশ এটা যে দুইটা ভিন্ন দূরত্ব ছিল, এবার কি দিছে এই দুইটা ইকুয়াল করে দিছে, ইকুয়াল করে দিয়ে এখানে ডি দ্বারা প্রকাশ করছে, তাই না? তাহলে আগের ম্যাথের সাথে এই ম্যাথের ডিফারেন্স কোথায়? প্রথম ডিফারেন্স আমরা পাচ্ছি যে এস আর এস ড্যাশ ভিন্ন ছিল, সমান ছিল না, কিন্তু এইবার কি করছে, এইখানে জাস্ট ডি আর ডি মানে দুইটা ফেজের দূরত্বটা সমান করে দিচ্ছে। তাহলে এখন আমাদের অ্যাপ্রোচ বলো সমাধান বলো সবকিছু সেম হবে না? সবকিছু কিন্তু সেম হবে, কিন্তু খটকা লাগবে কোথায় আমাদের? খটকা লাগার মতো পয়েন্ট হচ্ছে এইখানে দেখো, আমাদের এখানে প্রমাণ করতে বলছিল যে এই যে এখানে এস ড্যাশ বাই টি ড্যাশ মাইনাস এস বাই টি বাই টি প্লাস টি ড্যাশ, এরকম ব্যাপার ছিল। তাহলে এখানে এরকম ব্যাপার কেন আসলো ভাই? এখানে এরকম ব্যাপার কিভাবে আসলো বা কেন আসলো? একটু লক্ষ্য করলে আমরা দেখবো এই দুইটা আসলে সেম জিনিস, বুঝছো? একদম সেম জিনিস। এই এস ড্যাশ বাই টি ড্যাশ মাইনাস এস বাই টি ওভারঅল, নিচে থাকতেছে টি প্লাস টি ড্যাশ, এইটা আর এইটা একেবারে সেম জিনিস, জাস্ট লসাগু করে চেঞ্জ করে তারা লিখছে, আর কিচ্ছু না। তাহলে দেখি আমরা এখানে প্রথমটার ক্ষেত্রে আমরা এস ড্যাশ বাই টি ড্যাশ মাইনাস এস বাই টি, আর নিচে যদি তুমি টি প্লাস টি ড্যাশ কল্পনা করো, এইখানে এক কাজ করো দেখি, এই যে এদের দুইজনকে থেকে এখান থেকে প্রথম কাজ এরা কি করছে, ডি কে এদের দূরত্ব দুইটা সমান করে দিছে। তাহলে এখানে তুমি মনে করো এস এস ড্যাশের জায়গায় ডি বসাই দিলা, এস এর জায়গায় ডি বসাই দিলা, কারণ দূরত্ব দুইটা সমান করে দিছে দ্বিতীয় প্রশ্নে গেল। এইবার এক কাজ করো, এদের দুইজনকে একটু লসাগু করো, লসাগু করলে কি আসে দেখো তো, লসাগু করলে আসবে আমাদের টি টি ড্যাশ আর উপরে দাঁড়াচ্ছে ডিটি মাইনাস ডিটি ড্যাশ, তাই না? এখন নিচে তো টি প্লাস টি ড্যাশ থাকলোই। এরপরে এখন এক কাজ করো, এখান থেকে যেহেতু ডি সমান দূরত্ব, তাহলে ডিটা কমন নেওয়া যাবে, ডিটা কমন নিয়ে ফেলো, তাহলে কি দাঁড়াবে, তাহলে ডিটা কমন নিলে দাঁড়াবে দেখো টি মাইনাস টি ড্যাশ বাই হচ্ছে টি টি ড্যাশ, আর এখানে টি প্লাস টি ড্যাশ। এইখানে এরা যেটা করছে সেটা হলো এই যে উপরে যে টি টি ড্যাশটা বাই অবস্থায় আছে, এই জিনিসটাকে নিচে পার করে দিচ্ছে, সিম্পলি কি করছে, ওকে ওকে নিচে পার করে দিছে, আর কিছু নেই। তাহলে এখন আমরা একটু নিচে পার করে দিই, দেখি তাহলে কি আসে। দেখো নিচে পার করে দিলে দেখবা যে একদম প্রশ্নে যা যা আছে একদম হুবহু সেম ব্যাপারটাই কিন্তু চলে আসে। তার মানে বুঝছো, এই দুইটা ম্যাথ একদম হুবহু সেম ম্যাথ, ক্লিয়ার? এই দুইটা ম্যাথ টোটালি সেম ম্যাথ, জাস্ট কি পরিবর্তন করছে, মূলত দুইটা জায়গায় পরিবর্তন। প্রথম পরিবর্তন তো আমরা ভিজুয়াল পরিবর্তন বুঝতে পারছি, দূরত্ব দুইটা সমান করে দিছে। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে এখানে লসাগু করে আকারের যে লেখার ব্যাপারটা, এইখানে জাস্ট সিম্পলি লসাগু করে দুই লাইন অ্যাপ্রোচ করছে, সামনে জাস্ট আগাইছে, এই যে এক লাইন আর কিচ্ছু না, ক্লিয়ার? তাহলে এই ম্যাথ আর আমাদের গতদিন যে 2 নাম্বার ম্যাথ করছি আমরা, সেই ম্যাথের মাঝে কোনো ডিফারেন্স নাই, দুইটাই একদম সেম। এই দুইটার আসলে অ্যাপ্রোচ বলো সমাধান বলো সব সেম হবে। দেখো দুইটাই কিন্তু বেশ কয়েকবার বোর্ড গুলোতে আসছে। সো ম্যাথ গুলো মূলত এরকমই দিবে, এরকম ম্যাথ মানে এরকম জাস্ট প্রকাশটা ভিন্ন করে দিছে, এরকম ম্যাথ সামনে আমরা কিন্তু আজকের ক্লাসেই দেখবো। আচ্ছা, তাহলে এখন এই ম্যাথটার ক্ষেত্রেও কি আমরা পারবো না? এটা কি করে দেওয়া লাগবে নাকি তোমরাই করতে পারবা? এই জিনিসটা আমাকে জানাও। একজনেরও যদি মনে হয় যে না ভাই করে দেওয়া লাগবে, তাহলে আমি করে দেবো, কোনো সমস্যা নেই, একটু চ্যাট বক্সে এটা জানাও। আচ্ছা, একজন বলছো, আর হ্যাঁ উদয় পল বলছো পারবা, হ্যাঁ দেবব্রত বলছো এটা বাসার কাজ হিসেবে থাকতে পারে, হ্যাঁ ঠিক আছে। এই জিনিস একদম সেম জিনিস, বুঝছো? মানে টু যে ম্যাথটা গতদিন আমরা সলভ করছি, টু ম্যাথটা কিভাবে সলভ করছিলাম,
হ্যাঁ, এই তো সাব্বির বলছো করা লাগবে না। এই তো এরকম রেসপন্ড করবা। আমি যখন জিজ্ঞেস করব যে কি কাজ করব, কোন দিকে আগাবো তখন একটু বলি। এখানে দেখো 2 তে আমরা গতদিন যেটা করছিলাম, 2 নিয়ে তো আমরা গতদিন বেশ কথাবার্তা বলছি। তখন ১ম ফেজকে নিয়ে আলাদা হিসাব করছি, ২য় ফেজকে নিয়ে আলাদা হিসাব করছি। তারপরে ওই ২ টা ফেজে সিম্পলি জাস্ট s/t আর s'/t' আনছি না? একটা থেকে আরেকটা মাইনাস করে দিছি, এমনি আমার ম্যাথ হয়ে গেছে। এইখানেও সেম অ্যাপ্রোচেই করবা। কি করবা? এইখানেও তুমি ১ম ফেজ নিয়ে কাজ করবা, d/t পাবা। আর ২য় ফেজ নিয়ে কাজ করবা, d/t' পাবা। তারপরে d/t' থেকে d/t বাদ দিবা, একদম সেম আকারে জিনিসটা মিলে যাবে। এই তো হয়ে গেল। তাহলে আমাদের এই ম্যাথটাও করা হয়ে গেল এবং আমরা বুঝতে পারলাম যে উদাহরণ টি এবং 1 এর h নাম্বার ম্যাথটাতে কোনো ডিফারেন্স নাই, জাস্ট প্রকাশটা ডিফারেন্ট হয়েছে। তাহলে এবার আমরা সামনের ম্যাথের দিকে আগাই, এই সবকিছু ক্লিয়ার করে ফেলি। এইবার আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে গিয়ে একটু আমাদেরকে, হ্যাঁ, তাহলে দেখি এইবারের ম্যাথটা হলো গিয়ে 1 এর আই নাম্বার। প্রথমে এক কাজ করে ফেলি, ম্যাথটাকে খুব ভালোভাবে পড়ে ফেলি। জিনিসটা কি বলছে? বলছে একটা বস্তু কণা u আদিবেগে, আচ্ছা তাহলে ওর আদিবেগ u আদিবেগে সরলরেখায় যাত্রা করে একটা নির্দিষ্ট দূরত্বের 2 অর্ধাংশ, তার মানে একটা সার্টেন দূরত্ব সে অতিক্রম করছে, তার 2 অর্ধাংশ। আচ্ছা তাহলে করে ফেলি আমরা। এই মনে করো সার্টেন দূরত্বটা, এইটার 2 অর্ধাংশ বলছে, তাহলে সমান 2 ভাগে বা অর্ধেক 2 ভাগে ভাগ করে নিলাম, হয়ে গেল 2 অর্ধাংশ হয়ে গেল। 2 অর্ধাংশ যথাক্রমে f1 এবং f2 ত্বরণে অতিক্রম করে। আচ্ছা তাহলে এই প্রশ্নে কি বোঝা যাচ্ছে? ত্বরণের কিন্তু পথিমধ্যে ডিফারেন্সেস। এইটা যদি আমি টোটালটা 2d দূরত্ব ধরি, টোটালটা যদি 2d দূরত্ব ধরি, তাহলে d দূরত্ব অর্থাৎ অর্ধেক দূরত্ব এটা, আর বাকি অর্ধেক দূরত্ব আর d দূরত্ব এটা। এখন এইখানে আমরা কি পাচ্ছি? যে প্রথম যে অর্ধাংশটা এটা অতিক্রম করছে f1 এ, আর দ্বিতীয় যে অর্ধাংশটা এইটা অতিক্রম করছে কিসে? f2। এখন বলছে যে এই যে f2 টা অতিক্রম করলো, তাহলে দেখাও যে বস্তুটার অন্তবেগ, অন্তবেগ মানে কি? শেষ বেগটা, বস্তুটার শেষ বেগটা একই হবে যদি, তাহলে কি বলা হচ্ছে? যে এই অবস্থায় তুমি চলার পরে, এই অবস্থায় তো দেখো এই অবস্থায় কেস কি হচ্ছে এটা একটু আমি যদি বলে রাখি আমরা। এইখানে তুমি d দূরত্ব পাড়ি দিচ্ছ f1 ত্বরণে, তাহলে এখানে তোমার ত্বরণ যেহেতু হচ্ছে, তাহলে বেগ বাড়তে বাড়তে এই অবস্থায় এসে তোমার বেগ মনে করো হয়ে গেল v, গেল। তারপরে এখন এখান থেকে আবার তুমি f2 ত্বরণে যাচ্ছ, আবারও ত্বরণে যাচ্ছ, এই যে শেষ পর্যায়ে এসে এখানে তোমার বেগ হলো মনে করো w, u v w, এগুলো তোমার বেগ থাকলো। এখন এইখানে বলা হয়েছে যে বস্তুটার অন্তবেগ একই হবে, অর্থাৎ বস্তুটার অন্তবেগ তুমি ডাব্লুই পাবা যদি, যদি কি করো? যদি এর একই আদিবেগে, অর্থাৎ একই আদিবেগে হাফ f1 প্লাস f2 ত্বরণে সম্পূর্ণ পথটা অতিক্রম করো। তার মানে কি? তার মানে ব্যাপারটা আবার বলে দিচ্ছি এখানে। এইখানে ব্যাপারটা বলছে যে এইখানে তুমি এই হাফ আগে লিখে নিই একটু, হাফ f1 প্লাস f2 ত্বরণে পুরো পথটা, এই 2d পথটা অতিক্রম, তাহলে তুমি আবারও ঘুরে ফিরে ডাব্লিউই পাবা, তোমার লাস্ট বেগটা সেম হবে। তার মানে কি? তার মানে ব্যাপারটা খুব সহজে বলতে গেলে এরকম, তুমি আর তোমার বন্ধু, এখন তুমি এই পথ দিয়ে গেছো, যে তুমি কি করছো? ডি একটা 2d দূরত্বের পথ ছিল, ওটাকে সমান 2 ভাগে ভাগ করে নিছো। তারপরে এখন এখানে d দূরত্ব গেছে f1 ত্বরণে, আর তারপরে যখন লাস্ট বেগ হইছে, ওই লাস্ট বেগ অনুযায়ী তখন এই বাকি অর্ধেক অতিক্রম করছে f2 ত্বরণ। এখন এইটা না করে তোমার বন্ধু তোমাকে সাজেস্ট করতেছে, দেখ দোস্ত তুই ওইটা না করে, ওভাবে ত্বরণের পরিবর্তন পথিমধ্যে না করে এক কাজ কর, হাফ f1 প্লাস f2 ত্বরণে পুরা পথটাই চলে যায়। তোকে ত্বরণের আর পথের মধ্যে কোনো চেঞ্জ করতে হবে না, তুই সিম্পলি হাফ f1 প্লাস f2 ত্বরণে এই 2d পথটা টোটালটাই চলে যায়, তাহলে দেখবি তোর শেষ বেগ যা হবে এইখানে, এইভাবে শেষ বেগ যা হবে এইভাবেও শেষ বেগ তাই হবে। সিম্পলি এই ব্যাপারটা বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের প্রশ্নের বক্তব্য হচ্ছে এইটা। এখন আমাদেরকে কি দেখাইতে হবে? এখন আমাদেরকে দেখাইতে হবে যে এইখানে যে শেষ বেগটা আসে, অর্থাৎ w এর মানটা, এইখানেও শেষ বেগটা তাই আসে, অর্থাৎ এখানেও শেষ বেগটা w এর সমানই আসে। এই জিনিসটাই মূলত দেখাইতে হবে। এখন আমাকে চটজলদি বলে ফেলা যে প্রশ্নের ভিজুয়ালাইজেশনটা আমি ক্লিয়ার করতে পারছি কিনা। জলদি প্রশ্নের ভিজুয়ালাইজেশন ক্লিয়ার করতে পারলে আমি এখন ম্যাথে চলে যাব। ওকে, ক্লিয়ার বলছো, থ্যাংক ইউ। এখন তাহলে আমরা প্রশ্নের ভিজুয়ালাইজেশনে যাই। প্রথম অনুযায়ী এই যে প্রথম স্কিমে দেখি আমরা কি হচ্ছে কাজটা। এইখানে প্রথম স্কিমে এই যে প্রথম ধাপে কি হচ্ছে? বেগ v তে পরিণত হচ্ছে। তাহলে প্রথমটার ক্যালকুলেশন করি। দেখো প্রথমটা ক্যালকুলেশনে কি দাঁড়াচ্ছে? প্রথমটা ক্যালকুলেশনে কি কি চলক আছে এগুলো দেখলেই জিনিসটা হয়ে যাবে। কিভাবে? u আছে তোমার কাছে, v বের করতে হবে।
f1 দেওয়া আছে আর দূরত্বটা d, ঠিক আছে? তাহলে এই চারটা নিয়ে যে ফর্মুলা, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও, হয়ে যাবে। এই চারটা নিয়ে কোন ফর্মুলা আছে দেখো দেখি। এই চারটা নিয়ে ফর্মুলা আছে তোমাদের হলো গিয়ে এই v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এখন এখানে 2as তো তুমি লিখতে পারবে না, কারণ a এর জায়গায় f1 দেওয়া আছে, দিয়ে দিলে f1, আর s এর জায়গায় d দেওয়া আছে, দিয়ে দিলে এটা। এই তো সিম্পলি তোমার এটা থাকলো। তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2f1d, এই জিনিসটা থাকলো। গেল তোমার v এর কাজ, অর্থাৎ প্রথম ফেজের কাজটা হয়ে গেল। এবার দ্বিতীয় ফেজে যাও। দ্বিতীয় ফেজে কি হবে? দ্বিতীয় ফেজে দেখো, দ্বিতীয় ফেজে তোমার কি হচ্ছে দেখো, দ্বিতীয় ফেজের শুরু হচ্ছে এখান থেকে, শেষ হচ্ছে এখানে। তার মানে কি? তার মানে হচ্ছে প্রথম ফেজের যেটা লাস্ট বেগ, অর্থাৎ প্রথম ফেজের লাস্ট বেগ কত? এই ভিটা না? এই যে প্রথম ফেজের লাস্ট বেগটা, এইটা এই দ্বিতীয় ফেজের জন্য কি হিসেবে আচরণ করবে? আদি বেগ হিসেবে। এর যেটা শেষ বেগ, ওর এটা আদি বেগ আকারে আচরণ করবে। তাহলে এর আদি বেগের জায়গায় তুমি কি লিখবা? ভি লিখবা। গেল। আর কি থাকতেছে চলকগুলো দেখো। আর থাকতেছে তোমার f2 থাকতেছে, d থাকতেছে এবং লাস্ট বেগ w থাকতেছে। এইবারও এই চারটা মানে চলক নিয়ে কোন ফর্মুলা আছে চিন্তা করো, এমনিতেই দেখবা তুমি ইকুয়েশনটা গঠন করতে পারবে। কোন ফর্মুলা আছে? এই চারটা নিয়ে ফর্মুলা আছে হচ্ছে তোমার v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, তাই তো? এরকম আছে। এখন এই যে ফর্মুলাটা, এখন এইখানে জিনিসগুলো আমার চেঞ্জ করতে হবে, কারণ v এর জায়গায় এখানে কি কল্পনা করছি? w কল্পনা করছি। তাহলে v এর জায়গায় আমরা লিখে দিব w। এইটা u এর জায়গায় কল্পনা করছি v কে, তাহলে v চলে আসবে। a এর জায়গায় থাকবে কে? f2, এবং s এর জায়গায় থাকবে d। এই সবগুলো জিনিস আর কি ঠিকঠাক মতো লিখে ফেলি। তাহলে এখানে থাকতেছে v এর জায়গায় w, u এর জায়গায় থাকতেছে v, তারপর 2 f2 f2 d। এই তো গেল। এখন এইখান থেকে এখন আমরা দেখি যে w এর মানটা আসলে কি আসে, কারণ আমাদের w নিয়ে কাজ। দেখো এই w এর মান তুমি ক্যালকুলেট করতে গিয়ে দেখতেছো এখানে এই v চলে আসছে। এখন আমাকে একটু বলো দেখি, v কি আমাদের পরিচিত না? v কিন্তু আমাদের পরিচিত। কোথায়? এই যে v এখানে পরিচয় হয়েছে। তাহলে এখানকার v থেকে আমরা এখানে এনে কি করব? মানটা বসাই দেব। দেই তাহলে। এখানে আসছে v স্কয়ার, এখানে আমরা v স্কয়ারের মান বের করে আনছি, রাখছি। তাহলে এই মানটাই ডাইরেক্ট বসাই দিই। তাহলে মানটা কত হলো? u স্কয়ার প্লাস 2f1d। আর এর পাশে কি থাকতেছে? 2f2d থাকলো। এরপরে তাহলে এটাকে গুছায় লিখলে কি দাঁড়াবে? u স্কয়ার 2f1 সরি 2d কিন্তু কমন নেওয়া যাচ্ছে। দেখো এখান থেকে কিন্তু 2d কমন নেওয়া যায়। তাহলে আমরা 2d কমন নিয়ে ফেলি। 2d কমন নিলে কি থাকবে? f1 প্লাস f2। এই তো হয়ে গেল। তাহলে এখন আমরা w স্কয়ার এর মানটা এইভাবে রাখলাম। এখন এইখান থেকে আমরা এই তো w এর মানটা গেল। w স্কয়ার পাইছি মানে w পাইছি, সিম্পলি রুট হবে যদি w চাই আমরা। এইবার আমরা এক কাজ করি, এই যে দ্বিতীয় পথে, এই পথে আসলে আমাদের শেষ বেগটা কি হয় সেটা বের করে দিই। দেখি যে আমাদের আসলে শেষ বেগটা ম্যাচ করতেছে নাকি করে না। তাহলে দেখো দ্বিতীয় কেসে তোমার কাছে কি কি আছে দেখো তো। u আছে, ত্বরণের মান দেওয়া আছে হাফ, f1 প্লাস f2, দূরত্ব দেওয়া আছে 2d, আর শেষ বেগ তোমার লাগবে। শেষ বেগ হচ্ছে আমাদের মনে করো v। শেষ বেগ তো আমরা জানি না যে w আসবে কিনা। তাহলে দেখি আমরা যে w আসে কিনা। শেষ বেগটা ধরে নাও v, দেখি আমরা শেষ বেগের মান w আসে নাকি আসে না। তাহলে এখন এই চারটাকে নিয়ে কি ফর্মুলা? সেম একই কেস। এই চারটাকে নিয়েও আমরা ফর্মুলা পাচ্ছি ওই একটাই, সেটা হলো v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তাহলে u স্কয়ার প্লাস 2a, এর জায়গায় কি বসাবো? ত্বরণের মান। ত্বরণের মান এটা পাইছি আমরা, বসাই দিই। তাহলে হাফ f1 প্লাস f2, তারপরে 2as। s এর মান কি? s এর মান হচ্ছে দূরত্বটা, মোট দূরত্বটা। তাহলে 2d, তাহলে বসাই দিলাম 2d। এই তো এই জিনিসটা এখন সিম্পলিফাই করো, দেখবা অবশ্যই ওটা চলে আসবে। কিভাবে? 2 আর 2 ক্যান্সেল হয়ে চলে গেল, থাকলো তাহলে এখানে 2d f1 প্লাস f2। এই তো হয়ে গেল। তাহলে দেখো তুমি কি পাচ্ছ? এই যে দ্বিতীয় ফেজে, এটাকে মনে করো v2 নাম দাও, এটাকে v2 নাম দিলে, এখানেও তুমি ডিনোট করলাও v2 দিয়ে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? দ্বিতীয় কেসের যে v2 মানটা, সেটা কিন্তু আমাদের প্রথম কেসের শেষ বেগ অর্থাৎ w সমান আসছে। এইটাই তো আমাদের প্রশ্নে চাইছে। এই তো চলে আসলো, আমাদের কাজটা হয়ে গেল। তাহলে হয়ে গেল v2 w, আমরা দেখাই দেব। কাজ শেষ। এই তো, এই প্রশ্ন ক্লিয়ার। তাহলে কি আমরা এখন পরের প্রশ্নে যেতে পারি? একটু রেসপন্ড করো চ্যাট বক্সে। ওকে, এখন এই প্রশ্নটা আশা করা যায় ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করছিলাম? এখানে একটু জাস্ট রিভিউ দিয়ে দিই। অ্যাজ মানে আমি জানি যে তোমরা বুঝছো, জাস্ট অ্যাজ এ দায়িত্ব আর কি। এখানে প্রথম একটা সিনারিও ছিল এরকম, দ্বিতীয় একটা সিনারিও ছিল এরকম। প্রথম সিনারিওতে
দুইটা ফেজ ছিল, এখানে ত্বরণ আর দূরত্ব ছিল, ত্বরণ আবার দূরত্ব দুটো সেম ছিল, অর্ধাংশে ভাগ করে নিয়ে কাজগুলো করছি। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে মানে প্রশ্নে দেখাইতে হবে যে প্রথম যে উপায়টা বা প্রথম উদ্দীপকের সেইখানকার যে শেষ বেগটা হবে দ্বিতীয় উদ্দীপকে আমি যদি মানে ত্বরণের চেঞ্জ না করে একটা ওভারঅল এই মানের ত্বরণ নিয়ে চলি, তাহলে আমার আসলে শেষ বেগ সেটাই আসবে। তো এখন আমরা ওই জিনিসটাই প্রথম ফেজ দ্বিতীয় ফেজ করে সিম্পলি দেখাই দিচ্ছি। এই তো হয়ে গেল এই মাত্র সলিউশন। এইবার তাহলে দেখো আমাদের কিন্তু ওয়ান শেষ হয়ে গেল। ওয়ান সংক্রান্ত প্রত্যেকটা ম্যাথ আমাদের কভার হয়ে গেছে। আমাদের আগে ওয়ানের এ বি সি ডি ই পর্যন্ত বোধহয় হয়ে গেছিল, ই এফ পর্যন্ত। তারপরে তো আজকে জি এইচ আই জে এগুলা সবগুলা মানে মানে এক হয়ে গেল ক্লিয়ার। আমাদের একের সবগুলো ম্যাথ ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যাই টু তে। তাহলে দেখি এই সবগুলো আমরা ক্লিয়ার করে ফেলি। এবার টু এর ম্যাথ আমরা শুরু করি। তাহলে দেখো টু এর ম্যাথে কি আছে। প্রথম ম্যাথ, প্রথম ম্যাথটাতে একটু প্রশ্নটা আমরা পড়ে ফেলি যে প্রশ্নে কি বলা হয়েছে। এইখানে বলছে দুইটা রেলগাড়ি একই সরল পথে। আচ্ছা, তাহলে দুইটা রেলগাড়ি থাকবে একই সরল পথে, U1 এবং U2 গতিবেগে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এইখান থেকে আচ্ছা আমি যদি এখান থেকে বিবেচনা করি, তাহলে এইখানে একটা গাড়ি আর এইখানে আরেকটা গাড়ি পরস্পর পরস্পরের দিকে ধাবিত হচ্ছে। তাহলে এ পাশে যাচ্ছে, এও এ পাশে আসছে, একই দিকে বা পরস্পরের দিকে ধাবিত হবে, পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। এদের মধ্যবর্তী দূরত্ব যখন এক্স। আচ্ছা, তাহলে এই ধরে নিলাম যে এদের মধ্যবর্তী দূরত্ব এই মুহূর্তটাতে এক্স দূরত্বে তারা আছে পরস্পর। এই যে এই যখন তাদের দূরত্ব মধ্যবর্তী দূরত্ব এক্স, তখন তারা পরস্পরকে দেখতে পায়। এখন এইখানে এই যে অবস্থায় এরা দেখতে পেলে এরা পরস্পর দিকে অগ্রসর হচ্ছে, এইভাবে যদি এরা নিজেদের মতো করে চলতেই থাকে তাহলে কিন্তু একটা সময় ওদের কি হবে, সংঘর্ষ হবে, তাই না? এখন এইখানে বলছে ব্রেক প্রয়োগ করে রেলগাড়ি দুইটা যথাক্রমে সর্বোচ্চ F1 ও F2 মন্দন সৃষ্টি করে। তাহলে এ কি করবে, এ F1 মন্দন সর্বোচ্চ দিতে পারে আর এ দিতে পারে সর্বোচ্চ F2 মন্দন। তাহলে সৃষ্টি যদি করতে পারে তাহলে প্রমাণ করতে হবে যে সংঘর্ষ এড়ানোর ক্ষেত্রে শর্ত কি হবে, কোন রকমের সংঘর্ষ এড়ানোর ক্ষেত্রে শর্ত কি হবে, এই দুইটা জিনিস বের করতে বলছে। তাহলে এখন আমরা একটু বিন্দু দিয়ে যদি এই জিনিসটা কল্পনা করি, তাহলে দাঁড়াচ্ছে এরকম যে এই দুইটা পয়েন্টের ক্ষেত্রে এইখানে একটা গাড়ি আছে, এর আদিবেগ হচ্ছে U1, এর আদিবেগ হচ্ছে U2, এরা পরস্পরের দিকে আগাচ্ছে। এখন এর মন্দন হচ্ছে F1 আর এর মন্দন হলো F2। এইখানে এই এই তথ্যগুলো দেওয়ার পরে এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি x হয়, তাহলে সেখান থেকে আমাদের প্রথম যেটা বের করতে হবে সেটা কি বলছে, যে সংঘর্ষ এড়ানো সম্ভব যদি। আচ্ছা, তাহলে এরা তো এদের মতো করে চলতে থাকলে সংঘর্ষ হবে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এই সংঘর্ষটা যাতে না হয়, এই সংঘর্ষটা যাতে এড়ানো যায়, অ্যাভয়েড করা যায়, সেই ব্যবস্থা করতে হবে। এখন একটু চিন্তা করো তো, এদের ক্ষেত্রে কোন কেসে বা কি হইলে আসলে এদের সংঘর্ষ এড়ানো যাবে, কিভাবে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এ মনে করো এত দূর গেল, এত দূর গেছে, তাহলে এ কে কত দূর আসতে হবে, হয় এত দূরের থেকে কম। মানে এক কথায় বলতে গেলে এদের দুইজনের মাঝে সংঘর্ষ তখনই এড়ানো সম্ভব যদি কি করে, এদের এর দূরত্ব এবং এর দূরত্ব এক্স কে ক্রস না করে। কি বললাম, এর দূরত্ব আর এর দূরত্বের যোগফলটা এক্স কে ক্রস না করে। কিভাবে, এ মনে করো S1 দূরত্ব আসছে আর এ মনে করো S2 দূরত্ব আসছে। এখন এই যে S1 আর S2, এ এত দূর আসছে, এত দূর আসছে, এখানে দেখো এটা এক্স এর কম, এই কারণে কিন্তু সংঘর্ষ এদের হয়নি। এখন এরা যদি এরকম হইতো যে এই মনে করো S1 এর মান এত দূর আর S2 এর মান এত দূর, তাহলে কি হয়ে গেল, এরা তো x কে ক্রস করে গেল, এদের যোগফলটা, এদের দুইজনের দূরত্বের যোগফলটা কি হয়ে গেল, x কে ক্রস করে ফেলল, তখন কিন্তু এদের সংঘর্ষ হবে। তাহলে আমাদের কি করতে হবে বলো দেখি, সংঘর্ষ যদি এড়াইতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে এদের দুইজনের দূরত্বের যোগফলটা S1 প্লাস S2 টা x এর থেকে বড় হইতে দেওয়া যাবে না, বড় হইতে দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, হয় ছোট হইতে হবে, না হয় বড় জোর কি করা যাবে, সমান হইতে দেওয়া যাবে। ছোট হইতে হবে, না হয় সমান হইতে দেওয়া যাবে, এই কেসটা করতে হবে। তাহলে এখন এই জিনিসটাই আমরা সিম্পলি ক্যালকুলেট করে ফেলি, কিচ্ছু নাই এই জিনিসটা। তাহলে আমরা এই জিনিসটা করি, এই জিনিসটা একটু ইরেজ করি, দাঁড়াও, এই ব্যাপারগুলো একটু ইরেজ করি। তাহলে আমরা আশা করা যায় বুঝতে পারছি শর্তটা কি এবং এই জিনিসগুলা কিভাবে হচ্ছে। এখন তুমি দেখো এটার ক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এই S1 টা বের করতে হবে, অর্থাৎ এই প্রথম গাড়িটা মন্দন করার পরে, অর্থাৎ ব্রেক চাপার পরে মন্দন করে কত দূর যাচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। ঠিক একই ভাবে দ্বিতীয় গাড়িটা এই যে S2, অর্থাৎ এ মন্দন করে ঠিক কত দূর যাচ্ছে সেই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। এই S1 এবং S2 ক্যালকুলেট করার পরে আমরা তখন বলতে পারবো যে এদের মাঝে সংঘর্ষ এড়ানো, মানে এড়ানো যদি এড়াইতে যদি আমরা চাই তাহলে কি করতে পারবো। তাহলে দেখো
প্রথমে S1 এর কেসটা বিবেচনা করি। S1 এর ক্ষেত্রে কি কি চলক আছে দেখো, S1 আছে, U1 আছে, F1 আছে, আর কি আছে, আর এক্ষেত্রে তোমার V1 আছে। V1 কিভাবে বলো দেখি? কারণ ওদেরকে তো ব্রেক প্রয়োগ করে থামতে হবে, তাই না? ব্রেক প্রয়োগ করে থামা লাগবে। তাহলে এর ক্ষেত্রে যেহেতু থামা লাগবে তাহলে V1 কি হবে? V1 এর মান হবে 0, কারণ তাকে থামতে হবে। থামতে হওয়া মানে কি? শেষ বেগ 0 হইতে হবে। তাহলে আল্টিমেটলি কি দাঁড়ায়? এখান থেকে কি ফর্মুলা আসে দেখো? এখান থেকে ফর্মুলা আসতেছে v স্কয়ার u স্কয়ার মাইনাস 2as। মাইনাস কেন? কারণ মন্দন। তাহলে এখন v স্কয়ার u স্কয়ার মাইনাস 2f1 s1 দিলাম। সবগুলোর সাথে 1 হয়ে যাবে। এই তো গেল। এখন এখান থেকে আমার কার মান লাগবে? S1 এর মান লাগবে। তাহলে বের করে ফেলি। S1 এর মান কত আসবে? S1 এর মান আসবে দেখো u1 স্কয়ার বাই 2f1। এই তো এটা আসবে। কারণ কি? কারণ হচ্ছে এই v এর মান 0, v এর মানটা থাকলো না এখানে। এটা গেল। ঠিক একই ভাবে যদি আমরা s2 এর মান নির্ণয় করি, s2 এর মানও এভাবে চলে আসবে। s2 এর ক্ষেত্রে s2 u2 f2 এবং v2। ঠিক একই ভাবে v2 ও আবার কি হবে? 0 হবে, কারণ ওকে গাড়িটাকে থামতে হবে। এখন তাহলে এদের ক্ষেত্রে একই ফর্মুলা, v স্কয়ার u স্কয়ার মাইনাস 2fs। এখানে যেহেতু 2, তাহলে সবগুলোর সাথে আমরা 2 দিয়ে দিই। সবগুলোর সাথে 2 দিয়ে দিই। গেল। এইবার তাহলে এখন সবগুলোর সাথে 2 দেওয়ার পরে আলটিমেটলি এখান থেকেও আসবে আমাদের s2 থাকবে u2 স্কয়ার বাই 2f2। এই তো এই যে দুইটা জিনিস থাকবে। এখন এই যে আমরা s2 আর s1 এবং s2 বের করে ফেললাম। আমরা তো আগেই জানছি বা আগেই শর্তটা নিয়ে কাজ করছি যে সংঘর্ষ এড়ানোর ক্ষেত্রে আমাদের শর্ত কি হবে? সেটা কি? সেটা হচ্ছে s1 আর s2 যোগফল আমাদের এই x এর থেকে বড় হইতে দেওয়া যাবে না। তাহলে কি হইতে হবে? হয় ছোট হইতে হবে, না হয় সমান হইতে হবে। হইতে চলে গেল। তাহলে এখন s1 আর s2 করেসপন্ডিং মানটা এখানে আমরা একটু বসাই দিই। s1 এর মান এবং s2 মান। তাহলে s1 এর মান হচ্ছে u1 স্কয়ার বাই 2f1 আর s2 এর মান হচ্ছে u2 স্কয়ার বাই 2f2। এখন এই দুইটা জিনিস লসাগু করে আমরা প্রকাশ করে ফেলি। কেন? কারণ প্রশ্নে এইভাবে প্রকাশ করতে বলছে, এই যে প্রশ্নে। তাহলে এখন লসাগু করলে কি দাঁড়াচ্ছে? তাহলে নিচে দাঁড়ায় 2f1 f2 আর উপরে দাঁড়াচ্ছে u1 স্কয়ার f2 প্লাস u2 স্কয়ার f1। এই তো লেস দেন ইকুয়াল টু x হয়ে গেল। এখন এই নিচের যে এই জিনিসটাকে, এইটাকে আমরা কি করব? ডান পাশে নিয়ে যাব এই প্রমাণের সাথে। প্রমাণে যা দেখাইতে বলছে সেই জিনিসটা মিলানোর জন্য। তাহলে করে ফেলি আমরা। তাহলে দেখো আলটিমেটলি আমাদের জিনিসটা চলে আসলো f1 f2 x। এই তো হয়ে গেল। তাহলে এটা কি গেল? এইটা আমাদের সংঘর্ষ এড়ানোর শর্ত চলে আসলো। আমাদের প্রথম কাজটা হয়ে গেছে। এখন দ্বিতীয় কাজটাতে দেখো কি? দ্বিতীয় কাজটা বলছে কোন রকমের সংঘর্ষ এড়ানো সম্ভব। আচ্ছা, কোন রকমের মানে হচ্ছে ছুঁই ছুঁই অবস্থায়, তাই না? গতদিনও আমরা লেকচার 1 এ কিন্তু এই জিনিসটা কাজ করছি। ছুঁই ছুঁই অবস্থায় মানে হচ্ছে কোন রকম। তাহলে এখানে বলছে যে কোন রকমের এড়ানো সংঘর্ষ এড়ানো সম্ভব হবে যদি এটা হয়। তার মানে কোন রকমের সংঘর্ষ এড়ানোর শর্ত চাচ্ছে। তাহলে কোন রকমের মানে কি? কোন রকমের মানে হচ্ছে এদের দুইজন জাস্ট এখানে কি করবে? একদম একটা পয়েন্টে আসে ম্যাচ করবে বা একটা পয়েন্টে আসে থেমে যাবে। জাস্ট সংঘর্ষটা হইতেই চাচ্ছিল কিন্তু আটকে গেছে সামহাউ। তাহলে এখানে এ মনে করো s1 দূরত্ব আর s2 দূরত্ব চলে আসছে। আসার পরে যখন গ্যাপ থাকে এদের মাঝে, যে এ এখানে এসে থেমে গেছে, এ এখানে এসে থেমে গেছে, যখন গ্যাপ থাকে তখন দূরত্বটা বেশ ভালোভাবেই মানে সংঘর্ষটা বেশ ভালোভাবেই আমরা আটকাইলাম। কিন্তু যখন গ্যাপ থাকতেছে না, মানে কি হচ্ছে? এরা একটার সাথে একটা গিয়ে প্রায় লেগেই যাচ্ছে, জাস্ট লেগেই যাচ্ছে বা প্রায় লেগে যাচ্ছে। তখন ওটা কি হয়ে যাচ্ছে? কোন রকমের সংঘর্ষ এড়াইলাম। তার মানে কোন রকমের সংঘর্ষ এড়ানোর শর্ত হচ্ছে s1 s2 কে কি হতে হবে? x হতে হবে। সিম্পল। তাহলে এখানে আলটিমেটলি কি আসবে? এই যে এখানকার জাস্ট ইকুয়েশন, এই যে সমানের ব্যাপারটা চলে আসবে। তাহলে আসবে u1 স্কয়ার f2 প্লাস u2 স্কয়ার f1 ইজ ইকুয়াল টু x। এই তো হয়ে গেল। তাহলে আমাদের দ্বিতীয় যে ব্যাপারটা সেটাও আমরা করে ফেললাম। এখানে মূলত যে কোনোটা প্রশ্নেই আসতে পারে। তোমাকে শুধু এক নাম্বারটাও দিতে পারে, অথবা শুধু 2 নাম্বারটা দিতে পারে, আবার 1 2 একসাথেও দিতে পারে। এই তো, এই গেল আমাদের সংঘর্ষ সংক্রান্ত প্রথম প্রশ্ন সমাধান করে ফেললাম। আশা করা যায় এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। অ্যাজ ইউজুয়াল এইটাও চ্যাট বক্সে লিখে জানাও যে ক্লিয়ার হলো কিনা। আমি তাহলে একটু এটা ইয়েস করে ফেলি। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যাব এর পরের ম্যাথে। এর পরের ম্যাথটা এইটা খুবই ভালোভাবে খেয়াল করো। প্রশ্নটা খুবই ভালোভাবে এটা খেয়াল রাখতে হবে। এখানে দেখো প্রশ্নটাতে কি বলছে, করে ফেলি আমরা। বলছে দুইটা রেলগাড়ি একই সরল পথে
আচ্ছা, বিজয় দত্ত একটা প্রশ্ন করছে, ভাইয়া ক্লাসের নোট তো আমি করতেছি না, তাহলে পিডিএফটা কি দিবেন? আচ্ছা, এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি পিডিএফ করতেছি না, বুঝছো? এখানে আমি Zoom এর থেকে annotate থেকে লিখতেছি এবং এটাতেই আমার সুবিধা হচ্ছে আরকি। আ য তুমি পিডিএফ চাচ্ছ তো? পিডিএফ বলতে কি, এরা যেটা করে সাধারণত এর সিস্টেমটা আমি বলি, যারা ক্লাস নিয়মিত করে। ওরা হলো গিয়ে মানে এখান থেকেই মানে আমি লেখার সাথে, সাথে হয় লিখে ফেলে, না হয় আমার ক্লাসের পুরো টাইমটা জাস্ট বুঝে যায়। তারপরে বুঝে যাওয়ার পরে এই জিনিসগুলা টোটালি ক্লিয়ার হয়ে যায়। তখন ওরা যেটা করে যে রেকর্ডেড ভিডিও দেখে, দেখে ওই না প্রশ্নের নাম্বার অনুযায়ী নিজে খাতায় করে ম্যাথটা তুলে ফেলে। এই কাজটা এরা করে। তুমি এদের মাঝে যেকোনো একটা করতে পারো। হয় তুমি এখনই আমার সাথে, সাথে লিখতে পারলে লিখে ফেললা। আর না হয় আমার ক্লাসটা টোটালি মনোযোগ দিয়ে করে ফেললাম। তাহলে সবগুলো জিনিস বোধগম্য হয়ে যাবে। তারপরে তখন রেকর্ডেড ভিডিও অনুযায়ী নিজেই ম্যাথগুলো করে বুঝতে পারবে। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা আগে প্রশ্নের দিকে কি বলছে? প্রশ্নটাতে বলছে ২ টা রেলগাড়ি একই সরল পথে। আচ্ছা, তাহলে আবারও আগের মতোই কিছুটা ব্যাপার। তাহলে এখানে একটা গাড়ি আর এখানে আরেকটা গাড়ি। এখন এই ২ টা রেলগাড়ির ক্ষেত্রে কি বলছে? এরা একই সরল পথে U1 এবং U2 বেগে। তাহলে এর বেগ হচ্ছে U1 এবং এর বেগ হচ্ছে U2। U1 এবং U2 বেগে একই গতিবেগে একই দিকে অগ্রসর হচ্ছে। দেখো, এইবার কিন্তু আর পরস্পরের দিকে অগ্রসর না। খেয়াল করো, আগের প্রশ্নতে আমরা কি করছি? আগের প্রশ্নতে এরা পরস্পরের দিকে অগ্রসর হচ্ছিল। অর্থাৎ এও এদিকে, এও এদিকে। তখন এদের মাঝে একটা মুখোমুখি সংঘর্ষের চান্স থাকতো। এবার কিন্তু এই কেস হচ্ছে না। এবার কি হচ্ছে বলো দেখি? এইবার এই যে এই সামনে থাকা গাড়িটা, এটাও যেদিকে যাচ্ছে, পেছনে থাকা গাড়িটাও সেদিকেই যাচ্ছে। তাহলে অনেকটা কিরকম বলো দেখি? অনেকটা হচ্ছে আমরা যে লেকচার 1 এ শিখছি, একটা অপরটাকে ধাওয়া করে বা একটা অপরটাকে আ একটা অপরটার পেছনে ছুটে যায়, সেই জিনিসটার মতো কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে। একটা ক্লু দিলাম তোমাদেরকে। এই যে এখান থেকে একটা গাড়ি আর এখানে মনে করো আরেকটা গাড়ি। এরা পরস্পরকে কি করতেছে? ধাওয়া করতেছে বা একটা অপরটার পেছনে ছুটে যাচ্ছে। এইভাবে একই দিকে এরা অগ্রসর হলো। এইবার বলছে এদের মধ্যবর্তী দূরত্ব যখন x, তখন তারা পরস্পরকে দেখতে পায়। আচ্ছা, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব x হওয়ার সময় তারা একে অপরকে দেখতে পাইছে। আচ্ছা, গেল। এখন বলছে যে রেলগাড়ি দুইটার সর্বোচ্চ মন্দন এবং সর্বোচ্চ ত্বরণ যথাক্রমে F1 ও F2 হলে দেখাও যে কোন রকমের সংঘর্ষ এড়ানো সম্ভব হবে যদি এটা হয়। এইখানে দেখো একটা ব্যাপার, সেটা হচ্ছে কি, যে এদের মাঝে তো মুখোমুখি সংঘর্ষ হচ্ছে না। তাহলে মুখোমুখি সংঘর্ষ যদি না হয়, তাহলে এদের মাঝে সংঘর্ষ হওয়া সম্ভব কিভাবে? সংঘর্ষ হওয়া সম্ভব এভাবে, দেখো প্রশ্নে একটা পয়েন্ট বলে দিছে। সেই পয়েন্টটা হচ্ছে যে U1 গ্রেটার দেন U2। এই যে U1 গ্রেটার দেন U2 মানে কি? U1 গ্রেটার দেন U2 মানে হচ্ছে এই যে পেছনের গাড়িটা, এটা এর বেগটা U2 থেকে বেশি। তাহলে এখন U1 আর U2 র মাঝে যদি এই পেছনের গাড়ির বেগ বেশি হয়, পেছনের বস্তুর যখন বেগ বেশি হয়, ও কি করবে? ওর বেগ যদি যথেষ্ট পরিমাণ বেশি হয়, তাহলে একটা সময় গিয়ে কি সামনের মানুষটাকে বা সামনের বস্তুটাকে ধাক্কা দিবে। এইখানে মূলত এই সংঘর্ষের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে একটু আগে যে ব্যাপারটা ছিল, যে প্রশ্নটা ছিল সেখানে ছিল মুখোমুখি সংঘর্ষের ব্যাপার। এইখানে কিন্তু আর ব্যাপারটা মুখোমুখি সংঘর্ষের ব্যাপার থাকলো না। এখানে কি হয়ে গেল? একটা অপরটাকে ধাওয়া করতেছে। ধাওয়া ঠিক না বললাম। একটা অপরটার পেছনে মানে যাচ্ছে আরকি। এখন এই যে একটা অপরটার পেছনে যাচ্ছে, এইবার এখান থেকে তোমার এখানে বলছে যে রেলগাড়ি ২ টার সর্বোচ্চ মন্দন আর সর্বোচ্চ ত্বরণ। এখন কথা হলো ভাইয়া, এইখানে সর্বোচ্চ মন্দন আর সর্বোচ্চ ত্বরণ এরকম দেওয়ার কারণ কি? এরকম ব্যাপারটা কেন হলো? এখানে মন্দন আর এখানে ত্বরণ। এখানে দিছে ব্রেক ডাউন করার ব্যাপার, এখানে দিছে ব্রেক আপ করার ব্যাপার। এই জিনিসটা এই কারণে হলো, তুমি দেখো এইখানে মনে করো তুমি দাঁড়ায় আছো আর এখানে আরেকজন। তো এখানে মনে করো তুমি আছো, এখানে তোমার পিছনে কেউ আছে। এখন এই জিনিসটা ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে খুব বেগে তোমার থেকে এট লিস্ট বেশি বেগ নিয়ে তোমার দিকে আসতেছে। আর তুমি এখানে আছো। এখন তোমাকে যদি এদের নিজেদের মাঝে সংঘর্ষটা এড়াইতে হয় বা সংঘর্ষটা এভয়েড করতে হয়, তাহলে কি করতে হবে বলো দেখি? তাহলে তোমাকে যেটা করতে হবে যে যত বেশি পারা যায় জোরে চলে যেতে হবে। আর একে কি করতে হবে? আর একে যত বেশি পারা যায় ব্রেক কষতে হবে। তাই না? দেখো, একে যত বেশি পারা যায়, যত জোরে পারা যায় ব্রেক করতে হবে। আর তোমাকে যত বেশি পারা যায় জোরে যাইতে হবে বা এক্সিলারেট করে যেতে হবে। তাহলেই বরং সংঘর্ষটা কি করা যাবে? এড়ানো যাবে। না হলে তুমি যদি নিজের মতো করে চলতে থাকো, এর বেগ যেহেতু বেশি, একটা না একটা সময় তোমার সাথে ওর কি হয়ে যাবে? সংঘর্ষ হয়ে যাবে। তোমাকে সে কিন্তু ধাক্কা দিয়ে ফেলবে। তো এইখানে এই জিনিসটাই মূলত বলা হয়েছে। এই কারণে কি করা হয়েছে? এই কারণে ১ম গাড়িটা বেগ লুজ করার প্রক্রিয়া বা ব্রেক করার প্রক্রিয়া বা মন্দনের জিনিস দেয়া আছে। আর ২য় গাড়িটাকে কি করতে হবে? এক্সেলারেট করে জোরে টান দিয়ে চলে যেতে হবে। এই কারণে ওর বেগ বাড়ার ব্যাপারটা অর্থাৎ ত্বরণের ব্যাপারটা বলে দেয়া আছে। এখন এই জিনিসটা দেখো, এখানে তাহলে এদের মাঝে কি বলছে যে কোন রকমের সংঘর্ষ এড়ানো সম্ভব।
একটু আগে আমরা কোন রকমের ব্যাপারটা ব্যাখ্যা করছি না? সেটা কি? কোন রকমের সংঘর্ষ এড়ানো সম্ভব মানে হচ্ছে যে জাস্ট এরা ছুঁই, ছুঁই করে মিলিত হইছে। ক্লিয়ার? এরা কি হইছে? ছুঁই, ছুঁই অবস্থায় মিলিত হইছে। দেখো জিনিসটা চিত্রটা হবে এরকম যে এইখানে মনে করো তোমরা ২ জন এখানে গাড়ি ২ টা আছে। এখন এদের মাঝে সংঘর্ষের ব্যাপারটা আমরা বিবেচনা করতেছি। তাহলে এও তো এই পাশে যাচ্ছে, এও তো এই পাশে যাচ্ছে। তাহলে ধরে নিলাম যে সামনে গিয়ে এই অবস্থায়, এই একটা অবস্থায় কি হলো? এরা পরস্পর কোন রকমে জাস্ট ছুঁই, ছুঁই অবস্থায় মিলিত হলো। তার মানে কি? তার মানে এ এখান থেকে মুভ করে এখানে আসছে। এও এর পিছে, পিছে মুভ করে জাস্ট এই অবস্থায় আসছে। এই অবস্থা। জাস্ট কোন রকমে মিলিত হয়ে গেছে। এইখানে তাহলে কি কেস বললাম আমরা? তাহলে কথাটা কি বললাম? কোন রকমে মিলিত হওয়া। এখন একটু রিকল করার চেষ্টা করো যে কোন রকমে মিলিত হওয়ার যখন কেস ছিল একদম ১ম ক্লাস লেকচার 1 এ কোন রকমে মিলিত হওয়ার ক্ষেত্রে শর্ত কি ছিল? এই ব্যাপারটা আমাকে এখন চ্যাট বক্সে লিখে জানাও। এই জিনিসটা কিন্তু ভিজুয়ালাইজেশন দিয়ে, ইকুয়েশন দিয়ে সব দিক থেকে একদম সবভাবে খুব ক্লিয়ার করা হয়েছিল। যে ২ টা বস্তু একে অপরের পিছনে যাওয়ার সময় সামনে পেছনে যাওয়ার ক্ষেত্রে কোন রকমে মিলিত হওয়া এইটা বলতে কি বোঝায় এই জিনিসটা কিন্তু বলা হয়েছিল। এই তো ২-১ জন অলরেডি বলে ফেলছো। বাকিরাও বলে ফেলো। উদয় পাল বলছো, জয় বলছো, প্রীতম কি অবস্থা? আর যারা, যারা আছো আরকি। সাব্বির হ্যাঁ, আচ্ছা এইখানে দেখো আ আচ্ছা সাব্বির একটা প্রশ্ন করছে। সাব্বিরের প্রশ্নের উত্তর দিচ্ছি। আগে আমার প্রশ্নটা একটু কাইন্ডলি যারা, যারা জানো আরকি, যারা লেকচার 1 দেখছো তারাই জানবা। সেটা হচ্ছে যে একটা বস্তু আরেকটা বস্তুকে যদি পেছনে মানে সামনে পেছনে চলতে থাকে, তাহলে এদের মাঝে কোন রকমে মিলিত হওয়ার ক্ষেত্রে শর্ত কি ছিল? এই ব্যাপারটা কিন্তু খুব ভালো মতো ক্লিয়ার করা হয়েছে লেকচার 1 এ। দেখো, একটা বস্তু আরেকটা বস্তুকে কোন রকমে মিলিত হওয়ার ক্ষেত্রে শর্তটা হচ্ছে কি? শর্তটা হলো গিয়ে এদের বেগ সমান হতে হবে। এই জিনিসটা কিন্তু ওই লেকচারে এক্সপ্লেইন করা আছে। আচ্ছা, ওটাতে যাচ্ছি। তার আগে একজন প্রশ্ন করছে যে, "আচ্ছা ভাইয়া এখানে U1 গাড়িকে কেন পিছনে ধরলেন? আর U2 গাড়িকে কেন আগে ধরলেন?" দেখো, সুন্দর প্রশ্ন। এখানে বলছে যে U1 কে তো আমি আগে ধরতে পারতাম। সামনের গাড়িটার বেগ U1 বলতে পারতাম। আর হলো গিয়ে পেছনের গাড়িটার বেগ আমি U2 বলতে পারতাম। এইটা কেন বললাম না? দেখো, এইটা এই কারণে বললাম না যে ওই ক্ষেত্রে আসলে এদের মাঝে সংঘর্ষ হওয়ার কোন চান্সই থাকবে না। কোন চান্সই থাকবে না। কারণ কি? এখানে স্পষ্ট বলে দিছে ২ টা রেলগাড়ি একই সরলরেখায় U1 আর U2 সিকোয়েন্স দিয়েও তুমি বুঝতে পারো। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখানে শর্তটা বলে দিছে যে U1 গ্রেটার দ্যান U2 তাহলে পেছনের মানুষটার বেগ বেশি থাকে বলেই তো সংঘর্ষের চান্স থাকে। তাই না? পেছনের মানুষটার যদি বেগ বেশি না থাকে তাহলে তো সংঘর্ষের কেস বা সংঘর্ষের তোমার হচ্ছে চান্সই থাকবে না। তোমার পিছনে একজন আছে, তুমি এখানে সামনে আছো। এর বেগ তো এর বেগ তোমার থেকে কম। তুমি কি কোনদিন চিন্তা করবা যে এ আমার এ আসে আমাকে ধাক্কা দিবে কিনা? এই চিন্তা তো স্বাভাবিকভাবে আসবে না। এই কারণে তুমি শর্ত দেখেও কিছুটা আন্দাজ করতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিকোয়েন্স দেখেও আন্দাজ করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, গেল। এইবার এখন আমরা দেখি এই ম্যাথটার সলিউশন দিকে যাব। এখন তোমরা বলতে পারছো বেশিরভাগই বলতে পারছো আরকি যারা ক্লাস করছিলা ১ম ক্লাসটা। সেটা হচ্ছে যে একাধিক বস্তু কোন রকমে মিলিত হওয়ার শর্ত হচ্ছে ওই ২ টা বস্তুর ক্ষেত্রে মিলিত হওয়ার মুহূর্তে বেগটা কি হইতে হবে? বেগ হইতে হবে সমান হইতে হবে। অর্থাৎ কিরকম? এইখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। এরা এও এই বরাবর, এও এই বরাবর যাচ্ছে। তাহলে এখন মনে করো এই পয়েন্টে আসে ২ জন মিলিত হইলো বা ২ জন একে অপরের সাথে সেম স্টেজে চলে আসলো। তাহলে এইটার ক্ষেত্রে একদম কোন রকমে মিলিত হওয়ার মানে কেস কি হবে? এদের ২ জনের বেগই সমান হবে। এরও যা বেগ হবে, এরও তাই বেগ হবে। v v ড্যাশ বলতে পারো। ঠিক একই উদাহরণ কি কখন দিছিলাম? বাসে চড়ার ক্ষেত্রে আমরা কি হয়? যে বাসকে কেন্দ্র করে যখন বাসের পিছনে যখন কোন ব্যক্তি প্যাসেঞ্জার ছুটে চলে, কোন রকমে বাসে উঠতে পারা মানে হচ্ছে এমন অবস্থায় বাসে উঠতে পারা যেখানে বাসের বেগ যা ওই ব্যক্তির বেগও তাই। আচ্ছা, কেউ না বুঝে থাকলে অবশ্যই ১ম লেকচার দেখতে হবে। এবার আমরা প্রশ্নটা সলভিং এর দিকে আগাই। সলভিং এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু এখানে কোন রকমে কোন রকমের ক্ষেত্রে হচ্ছে সংঘর্ষের ব্যাপার পাচ্ছি, তাহলে ওখানকার কোন রকমে মিলিত হওয়ার শর্তটা এখানে এপ্লাই করব। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x, এর আদিবেগ u1, মন্দন হচ্ছে f1, এর আদিবেগ হচ্ছে u2, মন্দন হচ্ছে f2। এখন ধরে নিলাম এরা কি করছে? এরা সামনে গিয়ে একটা পর্যায়ে এই পর্যায়ে গিয়ে একে অপরের সাথে কোলাইড করছে। কোন রকমে জাস্ট সংঘর্ষ হইছে। ২ টা বস্তুই এখানে চলে আসছে। তাহলে এখন দেখো ব্যাপারটা হচ্ছে এখানে তুমি ১ম কথা হলো ১ম জিনিসটা কি এপ্লাই করতে পারবা? যে এই ২য় গাড়ি সেটা কত দূরত্ব অতিক্রম করছে? এই দূরত্ব। আর ১ম গাড়ি কত দূরত্ব অতিক্রম করছে? এই পুরা দূরত্ব। তাহলে আমরা কি বলতে পারবো? যে আমরা বলতে পারবো এই ১ম গাড়ির অতিক্রান্ত দূরত্ব S1 আর ২য় গাড়ির অতিক্রান্ত দূরত্ব S2 ধরলে S1 হচ্ছে গিয়ে S2
প্লাস এক্স, এটা বলতে পারবো। আরেকটা কথা কি বলতে পারবো, সেটা হচ্ছে গিয়ে একটু আগে যেটা বললাম, যেটা সবচেয়ে ভাইটাল ব্যাপার, সেটা হলো গিয়ে এদের দুইজনের কিন্তু এই মুহূর্তটাতে, সংঘর্ষকালীন মুহূর্তে বা মিলিত হওয়ার মুহূর্তে বেগ সমান। তাহলে v1 ইজ ইকুয়াল টু কি হবে, v2 হবে। এখন এই দুইটা জিনিস স্টাবলিশ করলেই দেখবা আমরা জিনিসটা নিয়ে আসতে পারবো। কিভাবে নিয়ে আসি দেখো তাহলে। এখন v1 দিয়ে মনে করে শুরু করি। এইখানে সতর্ক থাকবা, একজনের কিন্তু মন্দন হচ্ছে, আরেকজনের কিন্তু ত্বরণ হচ্ছে। দুইজনের ক্ষেত্রে একই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। কিরকম, v1 অর্থাৎ এই গাড়িটার ক্ষেত্রে এর কি হচ্ছে, এর মন্দনের হার দেওয়া আছে f1, তাহলে এর মন্দনটা এর ক্ষেত্রে কি হবে, মন্দন হবে। তাহলে এর ফর্মুলা কি হবে, v u মাইনাস at, তাহলে u মাইনাস ft। এখন এখানে বসাই দিই আমরা u1 আর f1। টি তো সময় থাকে, টি তো সমান, কারণ টি দুজনের ক্ষেত্রেই সেমই আছে। তারপরে ভি টু গাড়িটা কি করতেছে, এ কিন্তু আর মন্দনে যাচ্ছে না, এ যাচ্ছে ত্বরণে। তাহলে এ যেহেতু ত্বরণে আছে, এর ক্ষেত্রে ফর্মুলা কি হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে হবে ইউ প্লাস এফ টি, এর জায়গায় এফ লিখবো টি। এখন এখানে 1 দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 1। এই তো হয়ে গেল। এইবার এইটা জিনিসটা এখানে থাকলো আমাদের এস্টাবলিশ করা। এবার এখানে যাই, দেখি আমরা এটা একটু এস্টাবলিশ করে কি আসতেছে। S1 এর ক্ষেত্রে কি হবে, S1 যেহেতু যাচ্ছে, আবারও কথা, মন্দনে যাচ্ছে, তাহলে কি হবে, ut মাইনাস হাফ এটি স্কয়ার, ut মাইনাস হাফ এফ টি স্কয়ার। আর এখানে 1 গুলো বসাই দিব, u1 f1। আর এই পাশে থাকলো S2, S2 মানে হচ্ছে দ্বিতীয় বস্তু বা দ্বিতীয় গাড়ি। এ কিসে যাচ্ছে, এ যাচ্ছে ত্বরণে, তাহলে এর ক্ষেত্রে হবে ut প্লাস হাফ এফ টি স্কয়ার। আর এখানে তো x থাকলো, এখানে আমরা 2 দিয়ে দিলাম, এখানে 2 দিয়ে দিলাম, গেল। এই ব্যাপারটা এখন গেল। এখন এই যে এই দুইটা জিনিস লিখলাম, ভালো কথা, এই দুইটা জিনিস লেখার পরে একটু তুমি প্রশ্নে যা আনতে বলছে, শর্তটা আনতে বলছে, সেইখানে একটু তাকাও তো, এইটা একটু ভালোভাবে অবজার্ভ করো। এই যে এইটা অবজার্ভ করলে কি পাচ্ছ দেখো তো, এইখানেই মূলত আমাদের এই প্রশ্নটা এরপরের সলভিং এর ক্ষেত্রে অ্যাপ্রোচ কি হবে সেটা ক্লু দেওয়া আছে। ক্লুটা হলো দেখো, ক্লুটা হচ্ছে এখানে কি কি আছে দেখো তো, এখানে আছে ইউ আছে, u1 আছে, u2 আছে, f1 আছে, f2 আছে, x আছে, এই ব্যাপারগুলো আছে। এখানে কি টি আছে দেখো তো, এখানে কি টি আছে কোথাও, টি নাই। প্রশ্নের উদ্দীপকেই আমাদের টিটা দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে বলো দেখি, আমাদেরকে এখান থেকে এই প্রসেস থেকে বা এই দুইটা সমীকরণ থেকে টি এলিমিনেট করতে হবে, তাই না? এই ব্যাপারটা বোঝার চেষ্টা করছো। দেখো কি হলো, এখানে দুইটা আমি ইকুয়েশন ফর্ম করতে পারছি, দুইটা ইকুয়েশন ফর্ম করছি হলো গিয়ে, আচ্ছা এখানে u2, আচ্ছা 2 এর ক্ষেত্রে এটা ঝামেলা করছি, 2 দিয়ে দেই। দেখো এইখানে ব্যাপারটা হলো কি, দুইটা ইকুয়েশন আমরা গঠন করছি, এই ইকুয়েশন দুইটা থেকে আমাদের শর্তে যদি যাইতে হয়, শর্তে দেখতেছি আমরা টি নাই। তাহলে কি করতে হবে, আমাদেরকে এই ইকুয়েশন জোড়া থেকে সামহাউ টি কে কি করতে হবে, এলিমিনেট করতে হবে, টি কে সরাই ফেলতে হবে। তাহলে দেখি আমরা টি কে কিভাবে সরানো যায়। তাহলে দেখো, আচ্ছা রিফা বলছে যে ভাইয়া s1 is equal to s2 plus x কেন, আচ্ছা বুঝার চেষ্টা করো। দেখো সিম্পলি এটা জিনিস এইভাবে এখান থেকে লিখছি। এইখানে দেখো, এই যে এখানে এস, এই দ্বিতীয় গাড়িটা তো এখান থেকে চলা শুরু করছে, তাই না? এখানে দ্বিতীয় গাড়ি ছিল আর এখানে প্রথম গাড়ি ছিল। কোথায় গিয়ে সংঘর্ষ করলো দেখো তো, এইখানে গিয়ে। তাহলে দ্বিতীয় গাড়ি কি পরিমাণ, দ্বিতীয় গাড়ি ছিল আগে এখানে, গেছে এখানে, তাহলে দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কি, এতটুকু s2। প্রথম গাড়ি ছিল এইখানে, গেছে কত দূর, এইখানে, তাহলে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কতটুকু, এতটুকু, তাহলে s1। তাহলে এখন দেখো s1 এর ক্ষেত্রে এখানে তুমি কি পাচ্ছ, s1 ইজ ইকুয়াল টু কি হচ্ছে, s2 প্লাস x, প্লাস x কেন, কারণ এই যে এই পরিমাণ দূরত্বটা x। ক্লিয়ার হয়েছে? যে প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম, রাফা সঞ্জিদা একটু জানাও যে ক্লিয়ার করতে পারছি কিনা। এই জন্যই মূলত জাস্ট সিম্পলি দূরত্বটা যেহেতু s1 s2 x হচ্ছে, এই জন্যই আমি এটা লিখছি s1 s2 x। ওকে, এখন তাহলে দেখো, তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের কাজ হবে এখন টি এলিমিনেট করা। করে ফেলি আমরা এখান থেকে, সিম্পলি টি এর মানটা বের করে ফেলি। কি আসে দেখো, এখান থেকে টি এর মান আসতেছে টি ইজ ইকুয়াল টু দ্বারা, আচ্ছা ডিরেক্ট না লিখে বরং এনে দেখাই কিভাবে আসতেছে। এক কাজ করি, এই u1 আছে তো, u1 মাইনাস u2 করি, তাহলে দাঁড়াচ্ছে u1 মাইনাস u2, u1 মাইনাস u2 গেল। আর এই পাশ থেকে তুমি আমরা এক কাজ করি যে টি গুলোকে এক পাশে নিই, বাকি জিনিস এক পাশে। তাহলে দেখো u1 মাইনাস u2 করলাম, আর এই পাশে টি যুক্ত জিনিসগুলোকে আনবো, তাহলে f2t মাইনাস সরি প্লাস f1t হয়ে গেল। এখন এখান থেকে আমরা টি কমন নিই, টি কমন নিলে কি দাঁড়াবে, টি কমন নিলে দাঁড়াবে f1 প্লাস f2, f1 প্লাস f2, আর এখান থেকে কমন নিছি টি। তাহলে টি এর মান কি দাঁড়াচ্ছে, টি এর মান দাঁড়াচ্ছে u1 মাইনাস u2 বাই f1 প্লাস f2। এই তো, এই যে এখন টি এর মানটা এখান থেকে পাইলাম, এই টি এর মানটা এখন কি করব,
এইখানে সিম্পলি বসাই দিই। এখন এইখানে টি এর মানটা বসানোর আগে এইখানেও একটু আমরা কি করি, সাজায় নেই জিনিসটা। সাজানো যাবে কিভাবে, ইউ সংক্রান্ত ব্যাপারগুলা, ইউটি সংক্রান্ত ব্যাপারগুলো এক পাশে আর এফটি সংক্রান্ত ব্যাপারগুলো আরেক পাশে নিয়ে যাই। তাহলে দাঁড়াবে আমাদের u1 মাইনাস u2 টি দাঁড়ালো এটা। আর এই পাশে কি দাঁড়াচ্ছে দেখো, এই পাশে দাঁড়াচ্ছে তোমার হাফ টি কমন নেওয়া যাবে, তখন হবে f1 প্লাস f2, হাফ টি স্কোয়ার কমন নেওয়া যাবে f1 প্লাস f2, আর এখানে প্লাস x থাকবে। এই তো সাজায় নিলাম। এইবার এখন আমরা টি এর মানটা সিম্পলি বসাই দিই। তাহলে u1 মাইনাস u2 দাঁড়াচ্ছে, আর এখানে টি এর মান হলো গিয়ে u1 মাইনাস u2 বাই হলো f1 প্লাস f2। আর এই পাশে কি দাঁড়ায় দেখো, আচ্ছা আমি একটু টি এর মানটা এই পাশ থেকে রিমুভ করে দিই যাতে করে আমরা এই লাইনটা লিখতে পারি। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে হাফ f1 প্লাস f2 থাকলো, আর এখান থেকে টি স্কোয়ার বসবে। টি স্কোয়ার মানে কি, টি এর মানটা হোল স্কোয়ার, টি এর মান কি আসছিল u1 মাইনাস u2 বাই f1 প্লাস f2, তাই তো? এই জিনিসটার উপর হোল স্কোয়ার হবে, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিই, এই তো হোল স্কোয়ার প্লাস এখানে x। এই তো জিনিসটা হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করব, বুঝছো? এখন আর কোনো কাজ, আমাদের টেকনিক্যাল কোনো কাজ নেই, এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখান থেকে আলটিমেটলি কি আসে দেখো তো, u1 মাইনাস u2, আবার এখানে u1 মাইনাস u2, তার মানে কি u1 মাইনাস u2 হোল স্কোয়ার হইছে, তাহলে u1 মাইনাস u2 হোল স্কোয়ার হইছে। নিচে কি, নিচে থাকতেছে f1 প্লাস f2 থাকলো। এখানে কি দেখো তো কি হয়েছে, এইখানে যেটা হয়েছে হাফ নিজের মতো থাকলো, এইখানে u1 প্লাস u2 হোল স্কয়ার উপরে আছে, নিজের মতো থাকলোই u1 প্লাস সরি u1 মাইনাস u2, একটু দাঁড়াও প্লাসটাকে মাইনাস বানাই, u1 মাইনাস u2 উপরে থাকলো হোল স্কয়ার, আর নিচে থাকতেছে কি, এই যে এখানে f1 প্লাস f2 একটা আছে আর এখানে দুইটা আছে, এটা কি হবে, ক্যান্সেলেশন হবে। ক্যান্সেলেশন হয়ে কি থাকবে, নিচে একটা f1 প্লাস f2 থাকলো, আর এখানে প্লাস x থাকবে। এইবার দেখো তো এইবার কি করা যায় বলো দেখি। এইবার যেটা হচ্ছে, বাম পাশে যেটা রাশি আর ডান পাশে যেটা রাশি দুইটা সেম হয়ে গেছে। বলতে গেলে ব্যাপারটা অনেকটা এরকম, a ইজ ইকুয়াল টু হাফ a প্লাস x, এরকম হয়েছে না দেখো তো। জাস্ট এই যে সেম হয়ে গেছে u1 মাইনাস u2 হোল স্কয়ার বাই f1 প্লাস f2, এটাকে আমি a দ্বারা প্রকাশ করলাম মনে করো। তাহলে এই জিনিসটা কি হয়ে গেছে, a ইজ ইকুয়াল টু হাফ a প্লাস x, এরকম হয়েছে। তাহলে এক কাজ করি, আমরা সবগুলো a কে এক পাশে আনি। তাহলে এই হাফ a কে যদি এই পাশে আনি তাহলে কি হবে, a মাইনাস হাফ a মানে কি, হাফ a। তাহলে আলটিমেটলি এখানে দাঁড়াইলে, এখানে যদি আমরা ক্যালকুলেশনটা আগাই তাহলে হবে এই পুরো জিনিসটা যখন বাম পাশে যাবে, বাম পাশে গেলে হবে হাফ, এই যে হাফ হাফ u1 মাইনাস u2 হোল স্কয়ার বাই f1 প্লাস f2 ইজ ইকুয়াল টু x। এই তো এই জিনিসটা থাকবে। এখন এখান থেকে এক কাজ করি, আমাদের ইয়ার ক্ষেত্রে দেখানোর সুবিধার্থে, প্রমাণের সুবিধার্থে এক কাজ করি, নিচের যে 2 ইনটু f1 প্লাস f2 হইছে এটাকে ডান পাশে পার করি, তাহলেই হয়ে যাবে আমার কাজ শেষ। দেখো তাহলে এটাকে ডান পাশে আমরা পার করে দিলাম, ডান পাশে পার করে দিলে হবে 2 f1 প্লাস f2, এই তো x, এই তো হয়ে গেছে। তাহলে আমাদের দেখো যা শর্ত আনতে বলছিল সেই জিনিসটা কিন্তু আমরা আনতে পারছি। এখন টোটাল ম্যাথটার আমি যাগুলো সবগুলো সহ রিভিউ দিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। কি বলছিল এই ম্যাথটাতে, এইখানে বলা হয়েছিল যে দুইটা রেলগাড়ি একই সরল পথে u1 এবং u2 বেগে, u1 যেখানে বড় আর u2 ছোট, তারপরে গতিবেগে একই দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এই যে এটা এখানে u1 আর এটা u2, এর গতিবেগ বড়, এই কারণে আমাদের সংঘর্ষের চান্স থাকতেছে, এই কারণে এরা এইভাবে আগাচ্ছে। এখন আগানোর পরে এখানে আমরা দেখতেছি যে আগের ম্যাথটার ক্ষেত্রে, আগের ম্যাথটার সাথে এটা ডিফারেন্স কোথায়, ডিফারেন্স হচ্ছে আগের ম্যাথটাতে এরা পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে, তখন মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। এখন কিন্তু সেই চান্স নাই, এখনো সংঘর্ষ হওয়ার চান্স আছে কিন্তু সেটা মুখোমুখি না, এর একই দিকে একটার পিছনে আরেকটা মুভ করে চলে যাচ্ছে। গেল। এখন এখানে এদের তথ্যগুলো দেওয়া আছে, এর আদিবেগ u1, এর আদিবেগ u2, এর মন্দন দেওয়া আছে আর এর ত্বরণের মান দেওয়া আছে। তাহলে এখন এর সর্বোচ্চ মন্দন, এর সর্বোচ্চ ত্বরণ, এই জিনিসটা কেন দিল, এই জিনিসটা এই কারণে দিল, তোমাদেরকে দেখাইছিলাম যে এদের মধ্যবর্তী দূরত্ব x দেওয়া আছে, তো তাহলে তোমার ঠিক পেছনে কেউ আছে, তোমার থেকে বেশি বেগ নিয়ে আসতেছে, এই যে এখানে তুমি, এখানে তোমার থেকে বেশি বেগ নিয়ে আসতেছে। তাহলে এখন কখন তোমরা দুজন একে অপরের সাথে কলিশনটা বা সংঘর্ষটা এড়াইতে পারবা, রোধ করতে পারবা, যদি কি হয়, তোমার পেছনের জন একটু গতি থামায় বা গতি কমায়, আর তুমি কি করো, গতি বাড়াও। তো এই কারণে পেছনের জনকে গতি কমাইতে হবে, সমস্যা এড়াইতে হবে। তাহলে এই জন্য এই গতি কমাবে, এখন গতি কমাবে, আর তোমাকে গতি বাড়াইতে হবে, এক্সেলারেট করতে হবে, এই কারণে তোমার ত্বরণের মান দেওয়া আছে। এই তো সিম্পল। এরপরে এখন আমরা কি করছি, এরপরে এখন আমরা এই জিনিসটাতে আরো আগাইছি। আগাইতে গিয়ে দেখছি আমরা কি হচ্ছে এখানে, এখানে জিনিসটা দেখতেছি যেহেতু এরা একই দিকে আগাচ্ছে এবং সবগুলো জিনিস একই একই দিকেই হচ্ছে, তার মানে এই জিনিসটা কিরকম হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা তুলনা করতে পারি পরস্পর মিলিত হওয়ার সাথে।
এখানে যেহেতু বলছে কোন রকমের সংঘর্ষ এড়ানো সম্ভব কথা বলছে, তাহলে কোন রকমের মিলিত হওয়ার চান্স আসতেছে বা কোন রকমের মিলিত হওয়ার কেস আসতেছে। কোন রকমের মিলিত হওয়া আর কোন রকমের এই ক্ষেত্রে সংঘর্ষ হওয়া সেম কেস। তাহলে আমরা এখন এখানে কি করছি? কোন রকমের মিলিত হওয়ার যে ব্যাপারগুলো যেগুলো আমরা লেকচার 1 এ শিখছিলাম সেগুলো এপ্লাই করছি। কি, কি? এই যে দূরত্ব সংক্রান্ত ব্যাপার s1 s2 x আর এখানে হচ্ছে গিয়ে আ বেগ সংক্রান্ত ব্যাপার আমরা জানছি খুবই ভাইটাল একটা হলো কোয়ালিটি, সেটা হলো ২ জনের বেগ সমান হতে হবে। v1 v2 হতে হবে। এই তো তারপরে আমরা এই ২ টা জিনিস বাস্তবায়ন করছি। জাস্ট এখানে ইকুয়েশন, এখানে ইকুয়েশন। ইকুয়েশন আনার পরে একটা টেকনিক্যাল ব্যাপার দেখছি যে আমাদেরকে জানতে হবে শর্ত, সেখানে টি নাই। আর আমাদের ক্যালকুলেশনে অলরেডি টি আসছে। তাহলে কি করতে হবে? টিটাকে এলিমিনেট করতে হবে। টিটাকে সরাইতে হবে। তো এইজন্য আমরা এখান থেকে টি এর মানটা বের করে এখানে বসাইছি। এবং ক্যালকুলেশন শেষে আমাদের কিন্তু জিনিসটা চলে আসছে। এইটাই ছিল এই ম্যাথের সলিউশন। এই ম্যাথটা কিন্তু তোমাকে বেশ ভ্যালুয়েবল একটা ম্যাথ হওয়ার মতো। কারণ এখানে দেখো এই যে কোন রকমের মিলিত হওয়ার কেসটা আসতেছে যেটা এমনিতে নিজেই বেশ ইম্পর্টেন্ট কেস, আবার এই জিনিসটা কার ফর্মে আসছে? সংঘর্ষের ফর্মে চলে আসছে। আশা করা যায় ব্যাপারটা টোটালি বুঝছো। এখন আমাকে জলদি জলদি জানাও যে ক্লিয়ার হইলো কিনা। আমরা এবার নেক্সট ম্যাথে যাব। সাব্বির বলছো ক্লিয়ার, ওকে। আর যারা যারা আছো, হ্যাঁ ম্যাথটা সুন্দর, একজন বলছে ম্যাথটা সুন্দর, হ্যাঁ আসলেই ম্যাথটা সুন্দর। দেখো এই ম্যাথটা ক্লিয়ার করতে গেলে বা এই ম্যাথের যে ব্যাপারগুলো ইয়ার জন্য কোন রকমের সমস্যার ব্যাপারগুলা, এইটা যদি তোমার ক্লিয়ার হতে হয়, দেখো কোন রকমে মিলিত হওয়ার কেসটা কিন্তু ক্লিয়ার লাগতেছে। এই জন্যই আমি কিন্তু প্রথমে ওই সবগুলো জিনিস খুব ক্লিয়ারলি বলে ফেলছি। কেন হচ্ছিল, কি হচ্ছিল তোমাদেরকে ইকুয়েশন দেখাইছি, ভিজুয়ালাইজেশন দেখাইছি, থিওরিটিক্যালি, ম্যাথমেটিক্যালি সব দিক থেকেই দেখাইছি। আচ্ছা, রিফা বলছো ক্লিয়ার আছে। ওকে, প্রীতম কি অবস্থা? এখন আমরা এটা রিমুভ করে ফেলি। তাহলে এবার আমরা নেক্সট ম্যাথে যাব। আচ্ছা, নেক্সট ম্যাথে যাওয়ার আগে একটু সময়টা দেখে ফেলি। 8:38। আচ্ছা, এখন তোমরা আমাকে জানাও যে আসলে এখনই কি আমি ব্রেকটা দিব 8:45 এর ব্রেকটা, নাকি আরো একটা ম্যাথ করার পরে দিব? এই নেক্সট ম্যাথটা কিন্তু আরো লেন্দি হবে। নেক্সট ম্যাথটা একটু লেন্দি আছে। লেন্দি বলতে ক্যালকুলেটিভ লেন্দি আর লজিক্যালি লেন্দি না। এখন তোমরা জানাও কখন ব্রেকটা দিব? আরেকটা ম্যাথ করে নাকি এখনই নিতে চাও? আরেকটা করায় নেন। ওকে, এখনই। তাহলে আচ্ছা, একজন বলছে এখনই আবার। আচ্ছা, আমি দেখি নেক্সট ম্যাথের লেন্থটা কিরকম। নেক্সট ম্যাথের প্রশ্নটা কি আছে এটা একটু দেখি। আজকে ডিউরেশন মোটামুটি আগের মতোই থাকবে। আচ্ছা, একটু এটা রিমুভ করে ফেলি। সবগুলো জিনিস কথা বলতেছি বেশি। তাহলে এখন আমরা যাই এটাতে। আচ্ছা, এই ম্যাথটা একটু লেন্দি আছে বুঝছো? তাহলে এক কাজ করি, আমরা ব্রেকটা নিয়ে ফেলি আগে। লেন্দি বলতে কি ক্যালকুলেশনটা। এই ক্যালকুলেশন আমি যখন স্টুডেন্ট ছিলাম এই ক্যালকুলেশনটা করতে খুব ঝামেলা লাগতো আমার। ১ম দিকে। এই ম্যাথ যখন আমাকে ইয়াতে দেওয়া হইতো, কি বলে ম্যাথমেটিক্যালি যদি দেওয়া হয়, তখন খুব জলদি পারতাম। কারণ ম্যাথমেটিক্যালি জিনিসটা এই ম্যাথ সলভও করছি আমি। এই ম্যাথ হয়ে গেছে। ফিজিক্সেও আসে এটা ম্যাথ। কিন্তু এইখানে ম্যাথের ক্ষেত্রে, এই গণিতের ক্ষেত্রে এই জিনিসটা দিছে হচ্ছে তোমার থিওরিটিক্যালি রাশি দিয়ে। তো এটা একটু ক্যালকুলেশন এ ঝামেলা হয়েছিল। লজিক্যালি কোনো ঝামেলা এটাতে তেমন নাই। আচ্ছা, তাহলে এক কাজ করি আমরা। আমরা এখন কয়টা বাজে? এখন ৮:৪০ বাজে তো। ৮:৫৫ ৯টার দিকে আসি। ৮:৫৫ ৯টার মাঝে আসার চেষ্টা করি। ঠিক আছে? আরো বেশ কিছু ম্যাথ আমরা কিন্তু দেখব। আরো সুন্দর, সুন্দর ব্যাপার এখানে দেখব। তাহলে এখন রেকর্ডিংটা আমি পজ করি নাকি? হ্যাঁ, এইখানে দেখো এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে গিয়ে আমাদের 2 এর সি নাম্বার। এই প্রশ্নে কি বলা হয়েছে? এখানে বলছে যে একটা দৌড় প্রতিযোগিতায় এক স্থান থেকে ২ জন সাইকেল আরোহী, আচ্ছা, এক স্থান থেকে ২ জন সাইকেল আরোহী ২ টা সমান্তরাল সরল পথে কি করছে? সমান্তরাল সরল পথে যথাক্রমে u1 আর u2 বেগে চলে। আচ্ছা, তাহলে এর আদিবেগ হচ্ছে u1 আর এর আদিবেগ হচ্ছে u2। ইউটিউব বেগে চলে একই সময়ে গন্তব্যে পৌঁছাইলো। তার মানে এইখানে এখানে যে ফিনিশিং লাইন, সেই ফিনিশিং লাইনে দুজনে কি করছে? একই টাইমে পৌঁছাইছে। টাইম কাউন্ট ওদের সেম। এখন যদি এদের ত্বরণ যথাক্রমে F1 এবং F2 হয়, তাহলে দেখাও যে তারা এই দূরত্বটা অতিক্রম করছে। আচ্ছা, তাহলে এর ত্বরণ হচ্ছে F1 আর এর ত্বরণ হচ্ছে F2। এই জিনিসটা দেখাতে হচ্ছে। তাহলে এখানে দেখো এই প্রশ্নের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হচ্ছে যে ওদের আদিবেগ আর ত্বরণ দেয়া আছে। এখন এই পাশ থেকে এখন আমরা দেখতেছি যে এদের কি হয়েছে, দূর প্রতিযোগিতার ক্ষেত্রে এদের সময় সেম লাগতেছে, মানে একই সময় তারা পৌঁছাচ্ছে। আর
তারা আরেকটা জিনিস খেয়াল করো, তারা কিন্তু সেম দূরত্বটা অতিক্রম করতেছে। দেখো সেম দূরত্ব না, এখানে কিন্তু দুইটাই কি সেম দূরত্ব পাড়ি দিছে রেস ট্র্যাকটা। তাহলে এদের দেখো এদের দুইটা কেস সমান হয়েছে। টি তো সমান আছেই, টি নিয়ে এদের কোনো ঝামেলা নেই। আর কি সমান হয়েছে, আর হচ্ছে এদের এস এর যে মানটা, দূরত্বের মানটা সমান হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে S1 এবং S2, অর্থাৎ S1 মানে হচ্ছে এর অতিক্রান্ত দূরত্ব এবং S2 মানে এর অতিক্রান্ত দূরত্ব, এই দুইটার ইকুয়েশন গঠন করে পরস্পরকে সমান দেখাবো। তাহলে দেখি এখন S1 এর মান, S1 এর মান কত হবে? S1 মানে হচ্ছে তোমার যে ut প্লাস হাফ f1 t স্কয়ার, তাই না? u1t প্লাস হাফ f1 t স্কয়ার গেল। একইভাবে S2 কি হবে? S2 হবে u2t প্লাস হাফ f2 t স্কয়ার। এখন এখানে কথা হচ্ছে S1 আর S2 দিলাম, দুজনে যদিও সমান, আমরা সমান এখনই দেখাবো। u1 আর u2 দিছি, f1 আর f2 দিছি। t1 আর t2 কেন দেইনি জানো? কারণ এই যে t যেহেতু সমান, বুঝাই যাচ্ছে t সমান, তাহলে t1 আর t2 দেওয়ার দরকার নেই, t জাস্ট দিলেই চলবে। এখন কি করবো আমরা, এরা দুজন পরস্পর সমান, তাহলে সমান দেখাবো। তাহলে গেল S1 S2, এইখান থেকে আমাদের আসবে কি, এইখান থেকে আসতেছে আমাদের u1t প্লাস হাফ f1 t স্কয়ার ইজ ইকুয়াল টু u2t প্লাস হাফ f2 t স্কয়ার। এইখানে খেয়াল করো, এই লাইনটাতে আসার পরে এইখানে যে তুমি, আমরা যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা থেকে আমরা কি বের করবো, বা এখন আমাদের টার্গেট কি হতে পারে একটু দেখি। এইখানে প্রশ্নে বলছে এই সবগুলো তথ্য বলে দেওয়ার পরে, স্কিমটা বলে দেওয়ার পরে বলছে দেখাও যে এদের মানে তারা এই দূরত্বটা অতিক্রম করে। তাহলে এই যে ওরা এই দূরত্বটা অতিক্রম করছে, তার মানে আমাকে এস এর মানটা বের করতে হবে। সেটা S1 এর হেল্প নিয়ে হোক বা S2 এর হেল্প নিয়ে হোক, যেভাবে হোক না, এস এর মানটা বা দূরত্বের মানটা বের করতে হবে। কিন্তু আমাদের সাথে ওদের ডিফারেন্স কোথায় বলো দেখি, যেটা দেখাইতে বলছে সেখানে ডিফারেন্স হচ্ছে, ওরা বলছে এখানে u1 দিয়ে প্রকাশ করতে, u2 দিয়ে প্রকাশ করতে, f1 f2 আছে, ওদের খালি কি নাই বলো দেখি, ওদের খালি টিটা নাই, ওদের খালি টিটা আসতেছে না। এখন তাহলে এই যে ওদের টি নাই, তার মানে এখন আমাদের কি করতে হবে, এইখান থেকে টিটাকে এলিমিনেট করতে হবে। তাহলে করে ফেলি আমরা, এখান থেকে কি করব, টি কে এলিমিনেট করার চেষ্টা করব। কিভাবে? এইখান থেকে সামহাও আমরা কি টি এর একটা ইকুয়েশন পাবো না? এখন এই টি এর যে ইকুয়েশনটা পাবো বা টি এর যে মানটা পাবো, এই যে এই টি লিখলাম, এই টি এর মানটা হচ্ছে কি আমরা কোথায় বসাবো, হয় S1 এ গিয়ে বসাবো, না হয় S2 তে বসাবো, যে কোনো একটাতে বসাইলে চলবে, যেহেতু তারা দুইজনই সমান দূরত্ব। তাহলে প্রশ্নের স্ট্র্যাটেজিটা আশা করা যায় বুঝতে পারা গেছে। আমরা প্রথমে হচ্ছে কি ওদের দূরত্ব দুটো লিখলাম, তারপরে শর্ত অনুযায়ী দূরত্ব দুটো সমান সমান লিখছি। এখন আমরা কিভাবে আগাবো টের পেলাম, যেখানে টি নাই, টি এলিমিনেট করতে হবে, তার মানে আমাদের এখান থেকে টি এর মানটা বের করে কোথাও বসাইতে হবে। তাহলে আগাই আমরা। তাহলে এখান থেকে টি এর মান যদি বের করতে হয়, আবারও আগের সিস্টেম কি করব আমরা বলো দেখি। আমরা হলো গিয়ে এই u2t কে এক পাশে নিয়ে যাব, আর হাফ f1t এই সংখ্যাটা ব্যবহার করে আরেক পাশে, তাহলে নিয়ে যাই u1t মাইনাস u2t is equal to half f2t square minus half f1 t square গেল। এখন এখান থেকে দুই পাশ থেকে আমরা কি কমন নিব, টি কমন নিব, টি কমন নিয়ে ফেলি। টি কমন নিলে কি দাঁড়াবে দেখো, টি কমন নিলে দাঁড়াবে আমাদের u1 minus u2 into t। ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা টি কমন নিই, তাহলে এখান থেকে কি দাঁড়াবে, এই যে স্কোয়ার গুলা এইগুলা সরে যাবে, স্কোয়ার সরে গিয়ে কি থাকবে, আমরা হাফও কমন নিতে পারি। আচ্ছা হাফটাও কমন নিয়ে ফেলি, তাহলে যেহেতু হাফও কমন যাচ্ছে, তাহলে আমরা কমন নিব হাফ টি, কমন নিব হাফ টি। তাহলে আলটিমেটলি থাকবে এই জিনিসটা f2t মাইনাস f1t গেল। এখন এখান থেকে কি করা যাচ্ছে, এই জিনিসটা কমন নিয়ে লাভ কি হবে, লাভ হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে টিটা কিন্তু চলে যাবে, একটা টি করে চলে গেল। এখন এখানে দেখো আবারও কি থাকতেছে, f2t মাইনাস f1t থাকতেছে, তার মানে এখান থেকে আরেকবার টি কমন নেওয়া যাবে। কাজটা তুমি একবারও করতে পারতা, আমি জাস্ট এই টি, একটা টি এর সাথে আরেকটা টি ক্যান্সেলেশন দেখানোর জন্য একটা টি প্রথমে কমন নিয়েছি। তাহলে আলটিমেটলি এখান থেকে কি থাকতেছে, আবারও যদি আমরা টি কমন নিই, তাহলে আবারও যদি টি কমন নিই, এখান থেকে থাকতেছে টি ইনটু f2 মাইনাস f1, টি ইনটু f2 মাইনাস f1 গেল। এখন এখান থেকে আমাদের উদ্দেশ্য ছিল টিটা বের করে অন্য কোথাও মান বসায় দেওয়া, তাহলে বের করে ফেলি। টি এর মান আমরা পাচ্ছি কত, টি এর মান পাওয়া যাচ্ছে u1 মাইনাস u2 বাই হচ্ছে গিয়ে তোমার কত f2 মাইনাস f1, এই জিনিসটা আমরা পাইলাম। আর এখানে 2 টা ছিল, 2 টা এখন আমরা কি করব, তুলে দিব, হয়ে গেল। তাহলে আমরা টি এর মানটা এখান থেকে বের করে আনছি। এবার এখন কি করব, টি এর মানটা আমরা কোথাও একটা বসাবো, হয় S1 এ বসাবো, না হয়
S2 তে বসাবো। এখন কথা হলো ভাইয়া দুইটাতে বসালে কি দুই রকম মান আসবে না? না, দুই রকম মান আসবে না। তুমি দেখো তুমি যেকোনো একটাতে বসাও অবশ্যই মান কি হবে? সেমই থাকবে। তাহলে বসাই দিই আমরা। ধরেন আমরা S2 তে বসাচ্ছি। তাহলে বসাই। এই জিনিসগুলো একটু ইরেজ করে ফেলি। T এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এখন আমরা S2 এর মানটা বের করতেছি। দেখো S2 এর মান কি আসে দেখি। এখন এইখানে আমরা কি করব? এখানে জাস্ট আমরা T এর জায়গায় এটা মান বসাই দেব, তাই না? এই পাশে করি। এই পাশ থেকে করলে স্পেস পাবো। সেটা হচ্ছে যে T এর জায়গায় আমাকে কি বসাইতে হবে? T এর জায়গায় এই মানটা বসাই দিতে হবে। তাহলে দাঁড়াচ্ছে U2, T এর জায়গায় বসাই দিলাম 2 ইনটু U1 মাইনাস U2 বাই F2 মাইনাস F1 প্লাস আবারও হাফ F2 আবারও T এর জায়গায় এই মানটা বসাই দিব। তাহলে দাঁড়াবে 2 ইনটু U1 মাইনাস U2 সরি F2 মাইনাস F1। এই তো এখন এই জিনিসটার উপরে হোল স্কয়ার আছে গেল। এখন হোল স্কয়ার যদি উঠাই দিই অর্থাৎ এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে এর উপরে স্কয়ার ওর উপরও স্কয়ার। সবগুলা জিনিসের উপর স্কয়ার হবে। 2 এর উপর স্কয়ার হবে। 2 এর উপর স্কয়ার মানে কি? এখানে 4 হবে। আর বাকিগুলোর তো উপর তো এমনিতেই স্কয়ার হয়ে যাচ্ছে। এটার উপর স্কয়ার আর এটার উপরে স্কয়ার। গেল। এইবার কাজটা কি? এইবার কাজটা হচ্ছে আমাদের জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করতে হবে। দেখো টি এর মান যেহেতু আমরা বসাই ফেলছি তাহলে আমরা এক কাজ করি এই যে এই টিটা যে রাখছি এটাকেও ইরেজ করে ফেলি। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন আর কিছু না। এখন এখান থেকে এই দুইটা এই পয়েন্ট থেকে দেখো তো কি কমন নেওয়া যায়। একটা জিনিস কিন্তু কমন নেওয়া যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে এই পুরা পার্টটা কমন নেওয়া যাচ্ছে। এইটা। তাহলে কমন নিয়ে ফেলি। তাহলে দাঁড়াচ্ছে 2u1 u2 বাই f2 f1 গেল। তাহলে এখান থেকে থাকে u প্লাস হাফ f2 2u1 u2 বাই f2 f1 এটা থাকুক। এইবার কি করবো আমরা? এইবার এখান থেকে দেখো এই যে এখানে হাফ আর এখানকার 2 ক্যান্সেল হয়ে চলে গেল। থাকলো f2 ইনটু u1 u2 বাই f2 f1। এখন আমরা এক কাজ করি এই যে উপরের গুণটা এইটা আগে করে ফেলি তাহলে আমাদের কাজটা ইজি হবে। তাহলে এবার উপরের গুণটা কি হচ্ছে? উপরে গুণ করলে দাঁড়াচ্ছে যে f2 u1 f2 u2। আর এইবার আমরা লসাগু করব। লসাগু করলে কি দাঁড়াবে? দেখো নিচের লাইনে যদি দেখাই লসাগু করলে দাঁড়াচ্ছে u1 u2 থাকলো f2 f1 থাকলো আর এখান থেকে দাঁড়াচ্ছে এই নিচের জিনিসটা টোটালি এর সাথে গুণ হবে। তাহলে কি দাঁড়ায়? আচ্ছা u এর চিহ্ন দেনি u2 হবে। তাহলে দাঁড়াচ্ছে u2 f2 f1 u2 প্লাস f2 u1 f2 u2 এই জিনিস থাকে। আর নিচে কি? নিচে তো সিম্পলি f2 f1 আছে। এইবার দেখো এই যে জিনিসটা হলো এখানে কি কোনো কিছু ক্যান্সেল হয়ে চলে যায়? ক্যান্সেল হয়ে যায়। কোনটা যায়? জাস্ট এই যে u2 f2 আর এখানে -f2 u2 f2 একই জিনিস। তাহলে প্লাস মাইনাস হয়ে আছে এরা পরস্পর ক্যান্সেল হয়ে চলে গেল। থাকলো কি? f2 u1 মাইনাস হচ্ছে গিয়ে তোমার এই u2 f1। এখন এই জিনিসটা তুমি লিখে ফেলো। লিখে ফেললেই হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়ালো উপরে 2u1 u2 দাঁড়ায় হচ্ছে গিয়ে u1 f2 মাইনাস u2 f1 বাই নিচে কি? নিচে দেখো এখানে একবার আসছে হচ্ছে গিয়া f2 f1 এখানে একবার আসছে f2 f1। তাহলে কি হবে? নিচে লিখে দাও f2 f1 হোল স্কয়ার। শেষ। কাজ শেষ। দেখো এই দূরত্বটাই কিন্তু তোমাকে আনতে বলছে। এই যে এটাই প্রমাণ করতে বলা হয়েছে। এখন এই ক্ষেত্রে কথা হচ্ছে যে এখানে প্রমাণ কি বলছে? দেখো দেখি প্রমাণে বলছে এই f1 f2 বলছে। তো এখন এখানে আমাদের কি আসছে? f2 f1 এইটা তো কোনো ইস্যু না। কারণ কি? কারণ আমরা জানি যে a b হোল স্কয়ার মানে যা b a হোল স্কয়ার মানেও তাই। তাহলে এখানে f1 f2 হোল স্কয়ার মানেও যা f2 f1 হোল স্কয়ার মানেও তাই। এই জিনিস দুইটা জিনিস একে অপরের সাথে এক্সচেঞ্জ করলে কোনো সমস্যা নেই। তাহলে পরের লাইনে জাস্ট f1 f2 হোল স্কয়ার করে দিবা। দ্যাটস এইটাই হচ্ছে এই ম্যাথটার সলিউশন। এখন এই ম্যাথটার ক্ষেত্রে লজিক্যাল কিন্তু ঝামেলা খুব একটা লাগার মতো নেই। কিন্তু ঝামেলা হচ্ছে ক্যালকুলেশনে হয়ে যায়, বুঝছো? এই ম্যাথটার ক্ষেত্রে অবশ্যই আমি রিকমেন্ড করব এইটা ক্যালকুলেশনের সময় খুব সতর্ক থাকবে। কারণ যেকোনো একটা জায়গায় যেকোনো কিছু মিস হয়ে গেলে তখন কিন্তু এলোমেলো লাগে এবং ম্যাথটা হয় না। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে কি করছি একবার লাস্ট বারের মতো বলে দিই। এখানে বলছিল দুইজন দৌড়বিদ আছে। ওরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আদিবেগ দেওয়া আছে আর দুইজনের ত্বরণ দেওয়া আছে। এখন বলছে যে ওরা এই দূরত্বটা একই সময়ে একই দূরত্ব পাড়ি দিচ্ছে। তাহলে দেখা গেল আমরা কি পাচ্ছি? টিও সমান এদের আবার এসও সমান। ওই অনুযায়ী তখন এস এর ফর্মুলা লিখছি। ফর্মুলা লেখার পরে এই দুটো সমান দেখাইছি।
সমান দেখানোর পরে আমরা দেখতেছি এই যে দূরত্বটা আনতে বলছে, এটাদের সাথে আমাদের দূরত্বের ডিফারেন্স হচ্ছে আমাদের এখানে টি আছে, ওদের ওখানে টি নেই। তাহলে টিটা কি করতে হবে? এলিমিনেট করতে হবে। টি এলিমিনেট করার জন্য আমরা তখন S1 S2 থেকে এই যে S1 সরি S1 S2 এইখান থেকে টি এর মানটা বের করছি। এইটা এনে S2 তে বসাইছি। তোমরা S2 তে না বসায় S1 এ বসাইলেও চলবে। ইচ্ছা যেখানে বসাও মানটা অলওয়েজ এটাই আসবে। আর সতর্কতা কি এই প্রশ্নের ক্ষেত্রে? সতর্কতা হচ্ছে ক্যালকুলেশনে কিন্তু খুব ঝামেলা হয়। এই কারণে এই ক্যালকুলেশনটা মানে সতর্ক থাকতে হবে। এই তো। এটার সমাধান আমাদের শেষ হয়ে গেল। আশা করা যায় ব্যাপারটা বুঝছো।